হাই এভরিওয়ান, অনেকদিন পর দেখা। কেমন আছো তোমরা সবাই? আশা করছি ভালো আছো। সো পড়াশোনা কেমন যাচ্ছে? ভালোই, রাইট? ওকে। সো আমি কয়েকটা গ্রামার হ্যাকস নিয়েছিলাম। এর মধ্যে চেঞ্জিং সেন্টেন্সেরও কয়েকটা ছিল, মেবি একটা অথবা দুইটা এরকম টাইপের কিছু একটা, যাই হোক। সো কেমন লেগেছে তোমাদের কাছে ক্লাসটা? তো যদি ভালো ভালো লেগে থাকে তাহলে রেগুলার লাইক কমেন্ট করবা। আর আহ, আজকে আরেকটা ভিডিও নিয়ে আসছি এবং এই ভিডিওতে চেঞ্জিং সেন্টেন্সের আমরা আরেকটা নাম আছে, এটা ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স। সো এই টপিকটার আরো একটা ছোট ভিডিও নিয়ে আসছি, ছোট একটা রুল পড়াবো এবং এটা থেকে আশা করছি ভালো একটা কনফিউশন ক্লিয়ার হবে। এবং আশা করা না, আমি 100% শিওর দিতে পারবো যে তোমাদের পরীক্ষার মধ্যে চেঞ্জিং সেন্টেন্সে কয়টা আসে? 10টা আসে না? হ্যাঁ, 10টা আসে। 10টা খুব সম্ভবত, যত মার্কই হোক। সো এই 10টার মধ্যে থেকে 2টা অন্তত কমন পড়বে। যদি আমি 1 করেও ধরি তাহলে 2 নাম্বার মাস্ট কমন পড়বেই, কোন রকম টেনশন নাই। শুধুমাত্র একটা রুল, আর একটা রুলেই 2 মার্ক কমন পড়বে। সো আমি তোমাদের আগেই বলেছিলাম যে রিথিং তোমাদের বেস্টটা দিচ্ছে, তোমরাও লেগে থাকো। আর যদি লেগে থাকো এবং ভালো করে বোঝো, নোটস করো, একটু রেগুলার বেসিসে পড়াশোনা করো, তাহলে ভালোই তো হবে। সবকিছু মিলিয়ে ভালো একটা রেজাল্ট হবে। আর ইংলিশ বেসিকলি সাবজেক্টটা হচ্ছে এরকম, একটা ফরেন ল্যাঙ্গুয়েজ, তো আসলে ইংলিশটা আমরা শিখি অন্যভাবে। গ্রামার, শব্দের অর্থ, আরো অনেক কিছু পড়ি। তো দেখা গেল ওইভাবে পড়তে পড়তে আমাদের সময়টাই শেষ হয়ে যায়, বাট আমরা ইংলিশটাকে বুঝে উঠতে পারি না। টু বি ফ্র্যাঙ্ক, আমি এটা ফেস করেছি অনেক। বাট যখনই না তুমি মজাটা পাওয়া শুরু করবা, ইংলিশ গ্রামার হোক, ভোকাবুলারি হোক অ্যান্ড আদার্স হোক, যখন তুমি একটা একটা করে মজা পাওয়াটা শুরু করবা, ইংলিশ তোমার কাছে কিছুই লাগবে না। তোমার সবকিছু ফেলে ইংরেজি পড়তে মন চাইবে। এবং ইংরেজি পরীক্ষার আগের দিন অথবা ইংরেজি পরীক্ষার দিনই তুমি সবচেয়ে বেশি কনফিডেন্ট ফিল করবা। সো ওইটাই। এবং তোমাদের এই ভয়টাকেই কাটানোর জন্য আমি আছি এখানে। এবং আমি অনেক চিন্তা ভাবনা করেছি যে রৌদ্র ভাইয়া তো বেস্ট, ডেফিনিটলি সেরা, এবং উনি তোমাদের ক্লাস নিচ্ছেনই, সুতরাং আমার এত প্রেশার নাই। ভাইয়া আমাকে লিড দিচ্ছেন, ভাই তো আমারও বস, শুধু তোমাদের বস না, আমারও বস, আমি ওনার থেকে শিখি। সো উনি আমাকে যেভাবে লিড দিচ্ছেন আমি ওইভাবেই নিচ্ছি। রিথিং আমাকে যেভাবে লিড দিচ্ছে ওইভাবেই নিচ্ছি। সো আফটার অল সবকিছু ভালোই হবে। কিন্তু আমি চিন্তা করলাম যে আমরা তো গ্রামার পড়ি, হ্যাঁ, ভাইয়ারাও পড়াচ্ছেন, আমরাও পড়াচ্ছি। তো এত কিছু পড়ার পরেও ইংরেজিটা আমাদের কাছে কেন ভালো লাগে না? অনেকেই তো কোর্স এনরোল করে, অনেক কিছু, অনেক জায়গায় অনেক কিছু করে, তাই না? কিন্তু দিন শেষে শেখাটা আর হয়ে ওঠে না। সো আমি চিন্তা করলাম যে এইভাবে আর কতদিন? হুম? জাস্ট ছোট, ছোট গ্রামার ট্রিকস এর মাধ্যমে বা ইজিনেস এর মাধ্যমে যদি গ্রামার গুলা একটা, একটা রুল করে হোক, আমাকে গদ-বাঁধা সবকিছু পড়ানো লাগবে না। একটা, একটা করে যদি আগে গ্রামারের ভয়টা একটু, একটু দূর করাতে পারি, গ্রামারের মজাটা একটু, একটু আগে পেতে পারি, তাহলেই তো আমি ইন ফিউচার আরো বড়, বড় ক্লাসের দিকে যাবো, রাইট? সো আমি তোমাদের এই ভয়টাকে কাটানোর জন্যই এইখানে তোমাদের সামনে আছি। বিষয়টা ওয়ান কাইন্ড অফ ঐরকমই যে ইউ আর ট্রাইং টু বিকাম আ ক্রিকেটার। একটা ক্রিকেটার হতে চাচ্ছ তুমি। বাট তুমি শুরুতেই প্যাডস লাগিয়ে, হেলমেট লাগিয়ে, দামি ব্যাট নিয়ে নেমে গেছো। তুমি ব্যাট কিভাবে গ্রিপিং করতে হয়, ব্যাটটা কিভাবে ধরতে হয়, ওটা তুমি জানো না। সো বিষয়টা ওইরকমই যে আগে জানাটা, ব্যাট ধরা শিখতে হবে। ক্রিকেটের মাঠের দৈর্ঘ্য, প্রস্থ, আরো অনেক কিছু আছে না? অনেক কিছু আছে। সো ওইগুলা জানতে হবে। আগে বেসিকটা জানতে হবে। সো আমি বিষয়টা ঐরকম ভাবে একটু নিয়েছি যে ছোট, ছোট কয়েকটা গ্রামার দিয়ে যেগুলো সিউর মার্কস পাওয়া যাবে, মাস্ট পাওয়া যাবে। সিউর বলতে সিউর, একদম 100% সিউর। হ্যাঁ, ঐরকম গ্রামার গুলা দিয়ে, ছোট, ছোট গ্রামার গুলা দিয়ে, ছোট, ছোট নিয়ম কানুন গুলা দিয়ে তোমাদের গ্রামারের ভুলগুলা, তোমাদের গ্রামারের প্রতি যে ভীতিটা আছে ওইটা দূর করার ট্রাই করছি। সো আ এইজন্যই আমি এইখানে। সো আজকে যে চেঞ্জিং সেন্টেন্স নাকি তোমাদের কাছে অনেক কঠিন লাগে, আমি অনেকের কাছ থেকেই শুনেছি, তোমাদের কাছ থেকেও শুনেছি। সো বেসিক্যালি আজকে যে একটা রুল পড়াবো চেঞ্জিং সেন্টেন্স এর, এটা থেকে মাস্ট ২ নাম্বার থাকবে। তোমাদের চেঞ্জিং সেন্টেন্স যত নাম্বারই থাকুক না কেন, তুমি ২ নম্বর তুলতে পারবাই। মাস্ট তুলতে পারবা। আমি বারবার মাস্ট কথাটা বলছি। সো একটা রুলেই ২ মার্ক পাবা। সো আমার সাথে লেগে থাকো শুরু থেকে শেষ পর্যন্ত। সবাই সেরা, সবাই ভালো। আজকে আমি একটু ভিন্নভাবে পড়াবো। আর এইজন্য তোমাকে ২ টা কাজ করতে হবে। আগে রুলটা বুঝতে হবে আমার সাথে, সাথে। দেন যদি খাতা থাকে সাথে আ টুক করে ছোট করে অল্প করে নোটস করে রাখো। এবং নোট করার আগে উপরে লিখে রাখতে পারো যে
রিয়াদ ভাইয়া বলেছেন যে এইখান থেকে মাস্ট পরীক্ষাতে 2 মার্ক থাকবে, এই রুলটা থেকে 2 মার্ক থাকবে। সো রুলটা কি? ওই যে অ্যাসার্টিভ আমরা পড়েছিলাম না, অ্যাসার্টিভ সেন্টেন্স থেকে এক্সক্লেমেটরি সেন্টেন্সে রূপান্তর কিভাবে করতে হয়, কেমনে করতে হয়, ওইটা আমরা বোর্ড উদাহরণ সহ দেখব। এবং আজকে আমি একটাও বোর্ডের বাইরের উদাহরণ দিব না, শুধুমাত্র 2026 সালের যে প্রশ্নগুলো আসছে, 2026 সালের বোর্ডে শুধুমাত্র যে প্রশ্নগুলো আসছে ওইগুলোই সলভ করবো। তুমি দেখো যে তো টোটাল 10টা বোর্ড, রিসেন্টলি তো ময়মনসিং বোর্ড যুক্ত হয়েছে, রিসেন্টলি অনেক আগে হয়ে গেছে। সো ইন টোটাল 10টা, আর এই 10টা বোর্ডের জন্য 10টা বোর্ডের মধ্যে কতটা প্রশ্ন আসছে এই রুলটার উপর তুমি এখন ট্রাই করে দেখবা, সবকিছু ইজিলি ক্লিয়ারলি দেখবা। ওকে, সো আমরা মুভ করি সেকেন্ড স্লাইডটাতে। সো ওই যে আমি ফুটনোট অলরেডি দিয়ে দিয়েছিলাম যে 2 মার্কস কমন থাকবেই। আচ্ছা, সো আমাদের রুলটা ছিল কোনো একটা সেন্টেন্স অ্যাসার্টিভ হলে এক্সক্লেমেটরি বানাতে গেলে আমি কি করব, রাইট? সো অ্যাসার্টিভ থেকে এক্সক্লেমেটরি করতে গেলে আমাকে একটু ফাংশনটা বুঝতে হবে। অ্যাসার্টিভ সেন্টেন্সটা কি? অ্যাসার্টিভ সেন্টেন্সটা বেসিক্যালি হচ্ছে কোনো একটা বিবৃতিমূলক বাক্য, আমরা চাইলে ডিক্লারেটিভ সেন্টেন্স বলতে পারি। সো অ্যাসার্টিভ সেন্টেন্সটা বেসিক্যালি তোমার নরমাল কোনো কথাবার্তা, আমি যাই, সে যায়, সে করে, ওইরকম টাইপের কথাবার্তা হয়। ওইটা থেকে এক্সক্লেমেটরি সেন্টেন্সটা মানে কি? মানে তুমি কোনো কিছু দেখে অবাক হচ্ছ, তোমার মন খারাপ হয়ে গেছে হুট করে, ওই টাইপের বাক্যগুলা, যে তুমি হুটহাট করে কোনো কিছু একটা করবা, তুমি কি বলবো এটাকে, যে তুমি হুট করে অবাক হয়ে গেছো, হুট করে দুঃখ পেয়ে গেছো, এরকম টাইপের। সো যদি কোনো একটা, আমি রুলটাতে চলে যাই, এত এক্সট্রা কথা না বাড়ি আমি রুলটাতে চলে যাব। যদি কোনো একটা অ্যাসার্টিভ সেন্টেন্সে তোমার ভেরি থাকে, গ্রেটলি থাকে বা গ্রেট থাকে, এক্সট্রিমলি থাকে, ওই টাইপের অ্যাসার্টিভ সেন্টেন্সগুলোতে যদি এইগুলো থাকে, তাহলে তোমাকে এক্সক্লেমেটরি করতে গেলে হাউ অথবা হোয়াট দ্বারা শুরু করতে হবে। হাউ অথবা হোয়াট দ্বারা শুরু করতে হবে। একটু খেয়াল করো, জিনিসটা খুবই ইজি। এই পেজটা আমি এক্সপ্লেন করব ফার্স্ট টু লাস্ট, কোনো টেনশন নাই। কিন্তু তোমাকে মাথায় রাখতে হবে যে বুঝার জন্য যা যতটুকু সময় লাগে তুমি এটা দিবা, এবং আমি এরপরে যখন উদাহরণ দিব তখন সবকিছু ক্লিয়ার হয়ে যাবে। কি বললাম? অ্যাসার্টিভ সেন্টেন্সকে, মানে এইগুলো এই শব্দগুলো যুক্ত অ্যাসার্টিভ সেন্টেন্সকে যদি তুমি এক্সক্লেমেটরি সেন্টেন্সে রূপান্তর করতে চাও, তাহলে তোমাকে হাউ অথবা হোয়াট দ্বারা শুরু করতে হবে। মাথায় রাখবা, এক্সক্লেমেটরি সেন্টেন্স হাউ বা হোয়াট দ্বারাই শুরু হয়। চাইলে আমরা অন্যভাবে এক্সপ্লেন করতে পারি এগুলো ছাড়াও, কিন্তু 98% যদি এক্সক্লেমেটরি সেন্টেন্স তুমি বানাতেই চাও, হাউ অথবা হোয়াট দ্বারা শুরু করতে হবে। হোয়াট কি ভাই? আমরা এটাকে পড়ি কিন্তু হোয়াট, এটার উচ্চারণ কিন্তু হোয়াট না। হ্যাঁ, জাস্ট টু বি ফ্রাঙ্ক আমি একটা কারেকশন করে দিয়েছি এখানে। যদি ইন ফিউচারে তোমাদের স্পিকিং করো, অ্যাকসেন্ট শিখো, এগুলোতে কাজে লাগবে, মাস্ট কাজে লাগবে। সো হোয়াট কখনোই বলা যায় না, সরি হোয়াট কখনোই বলা যায় না, এটাকে বলতে হয় হোয়াট। আচ্ছা, হাউ অথবা হোয়াট দ্বারা শুরু হয়। ওকে, সো আমি যদি প্রথম একটা টিক মার্কটা দেখি, যে যদি অ্যাসার্টিভ সেন্টেন্সটাতে কোনো রকম আর্টিকেল থাকে, এ অথবা এন, দাও থাকতে পারে, বাট দা আমি চিন্তা করব না, আপাতত চিন্তা করব যদি কোনো অ্যাসার্টিভ সেন্টেন্সে আর্টিকেলস এ অথবা এন থাকে, তাহলে এক্সক্লেমেটরি করার সময় তোমাকে একটা জিনিস মাথায় রাখতে হবে, যে এটা হোয়াট দ্বারা শুরু করতে হবে। যদি অ্যাসার্টিভ সেন্টেন্সে এ অথবা এন থাকে, মানে আর্টিকেল হিসেবে এ অথবা এন থাকে, তুমি ওই সেন্টেন্সটাকেই যখন এক্সক্লেমেটরি করতে যাবা, তখন তোমাকে ইউজ করতে হবে হোয়াট, হাউ দ্বারা শুরু করলে কিন্তু হবে না। আচ্ছা, যদি আর্টিকেলস না থাকে, তাহলে ওই আর্টিকেল থাকলে হোয়াট, আর আর্টিকেল না থাকলে ভেরি বসবে। সো আর্টিকেলস না থাকলে, অথবা সরি আমি উল্টা বলেছি, আর্টিকেলস না থাকলে বা ভেরি যদি থাকে, আর্টিকেলের বদলে যদি ভেরি থাকে বা না থাকে, আর্টিকেল না থাকে, তাহলে হাউ দ্বারা শুরু করতে হবে। হাউ এর পরে বেশিরভাগ সময় এডজেক্টিভ হয়। আচ্ছা যাই হোক, ওইটা পরে দেখছি, ওইটা নিয়ে পরে কথা বলছি। আপাতত তুমি মাথায় রাখো যে অ্যাসার্টিভ সেন্টেন্সকে এক্সক্লেমেটরি করতে গেলে যদি অ্যাসার্টিভে আর্টিকেল থাকে, তাহলে তোমাকে এক্সক্লেমেটরিতে সেটা করতে হবে হোয়াট দিয়ে। আর যদি আর্টিকেলস না থাকে, অথবা আর্টিকেলস এর বদলে অন্য কিছু থাকে, স্পেশালি ভেরি থাকে, then definitely you have to choose the word how আনতে হবে। ওকে, 3 নাম্বার আমি বলেছি এক্সক্লেমেটরি করার সময় সবার শেষে, আচ্ছা একটা রুল তোমাদের প্রায় পেস লাগে, তোমরা সবকিছু বুঝো, মানে আমারও কনফিউশন হতো, আমি যখন ক্লাস 10 ছিলাম, বোর্ড পরীক্ষায় বসছিলাম, আমারও কনফিউশন হয়েছিল। ইভেন আমি বোর্ড পরীক্ষার মধ্যে একটা কনফিউশন দিয়ে আসছি, আমি জানি না আসলে সঠিক আমি কোনটাই দিয়েছিলাম, বাট আমি শিওর ছিলাম, এবং আমি এখনো শিওর যে আমি ওই সময় কনফিউশনে ছিলাম। দেখো, যে এক্সক্লেমেটরি করার সময় সবার শেষে ভার্ব প্লাস সাবজেক্ট না হয়ে সাবজেক্ট প্লাস ভার্ব, এটা আমি কেন দিলাম এখানে? এটা আমি চাইলে না দিলেও পারতাম, এটা সবাই জানে, মাথায় রাখবা।
আমরা অনেক সময় ধরো আগে একটা ভার্ব দেই, ইজ দেই, তারপরে হচ্ছে ইট দেই, সো তারপরে এক্সক্লামেশন সাইন দেই, মানে ধরি এটা করার পরে আমরা এটা কিন্তু হবে না ভাই। তুমি রুলটা জানো, রুলটা ভালো করে বুঝেছো, তুমি সবকিছু মনোযোগ দিয়ে প্র্যাকটিস করেছো, কিন্তু জাস্ট এটা তোমার ভালো করে খেয়াল ছিল না যে আগে ইট হবে নাকি আগে ইজ হবে, ভার্বটা হবে, মানে আগে ভার্ব দিয়েছো পরে সাবজেক্ট দিয়েছো, বিষয়টা এরকম, বা নাউন দিয়েছো এরকম। সো এটা কিন্তু হবে না। আমি কি বলেছি, এটা তোমাদের প্রায় কনফিউশন হবে, আমার মনে হচ্ছে এখনো হয়। সো এটা আজকের পর থেকে ক্লিয়ার করে নিতে হবে। সো অ্যাসার্টিভ সেন্টেন্সকে যখন তুমি এক্সক্লেমেটরি করবা, মাথায় রাখবা ভার্ব প্লাস সাবজেক্ট না দিয়ে দিতে হবে সাবজেক্ট প্লাস ভার্ব। সুতরাং এটা হচ্ছে না, এটার আনসারটা হওয়ার কথা কি, এটার আনসারটা হওয়ার কথা হচ্ছে ইট ইজ, আগে সাবজেক্ট আনতে হবে দেন ভার্ব টানতে হবে। আচ্ছা, গেল এটা। যদি কিছু না বুঝে থাকো, জাস্ট আমার কথাগুলো বুঝো, কিন্তু উদাহরণে কি হবে, এক্সাম্পলসে কি হবে, এটা মানে মনে মনে যদি হয় যে এটা জানতে পারছো না বা তোমার কনফিউশন আছে, একটু ওয়েট করো, আমি সবই দেখাচ্ছি। সবার শেষে এক্সক্লামেশন সাইন হবে। সবকিছু করেছো, কিন্তু তুমি এই মামাটাকে দিতে ভুলে গেছো, এই মামা, এই মামুর বেটা, এটাকে দিতে ভুলে গেছো। সবকিছু ঠিক ঠিক, তুমি একটা অ্যাডভান্স, মানে কি বলবো, এটা বেসিক হলো, এটা অ্যাডভান্স চিন্তা ভাবনার সাথে যায়। তো এটা তোমার খেয়াল ছিল না, মানে সব রুল ঠিক, তোমার এই যে এক্সক্লামেশন সাইনটা, এটা তোমার খেয়াল ছিল না, তোমার আনসার ওইখানেই শেষ। কারণ এক্সক্লামেটরি সেন্টেন্সের মূল পার্ট হচ্ছে এই যে এক্সক্লামেশন সাইনটা, এটা মাস্ট থাকতে হবে। আচ্ছা, আমি যদি একটু রিভিশন দিয়ে নেই, তাহলে কি বুঝবো, যে অ্যাসার্টিভ সেন্টেন্স মানে বিবৃতিমূলক বাক্য, এক্সক্লেমেটরি সেন্টেন্স মানে হচ্ছে বিস্ময় সূচক বাক্য, বিস্ময় বোঝাবে, এটা আনন্দ দুঃখ যেটাই হোক। আচ্ছা, অ্যাসার্টিভ সেন্টেন্স যদি ভেরি, গ্রেটলি, এক্সট্রিমলি, আরো এরকম টাইপের শব্দ, এলওয়াই যুক্ত শব্দ, অ্যাডজেক্টিভ, অ্যাডভার্ব এগুলো যদি থাকে, তাহলে তোমার হাউ অথবা হোয়াট দ্বারা শুরু হবে। সো আমি কি বললাম, যদি অ্যাসার্টিভ সেন্টেন্সটাতে আর্টিকেলস এ এন থাকে, তাহলে তোমাকে করতে হবে হচ্ছে হোয়াট দ্বারা শুরু করতে হবে এক্সক্লেমেটরি করার সময়। যদি আর্টিকেল এ এন না থাকে অথবা এর বদলে অন্য কিছু থাকে, তাহলে তোমাকে হাউ চুজ করতে হবে, রাইট। এবং এক্সক্লেমেটরি সেন্টেন্স করার সময় ভার্ব প্লাস সাবজেক্ট না দিয়ে সাবজেক্ট প্লাস ভার্ব দিতে হবে, আমি যেটা অলরেডি বলেছি। আর সবার শেষে ওই এক্সক্লেমেটরি সেন্টেন্সটা যেহেতু বানিয়েছো, ওইটার শেষে একটা এক্সক্লেমেশন সাইন দিতে হবে, কারণ এটা এক্সক্লেমেটরি সেন্টেন্স। ডান। আমি যদি তোমাকে ছোট্ট একটা উদাহরণ দেখাই, যে আমি আমি হ্যান্ড রিটেন একটা উদাহরণ দেখাই, আমি বলেছিলাম যে উদাহরণ কোনো কিছু দিব না, তারপর আমি ছোট একটা উদাহরণ দিচ্ছি, দেখো আগে বোঝো কিনা। যদি বোঝো তাহলে আমরা পরের স্লাইডে যাব, নয়তো যাব না। একটু মনোযোগ দাও, খেয়াল করো। আমি যদি বলি একটা অ্যাসার্টিভ সেন্টেন্স লিখি, দ্য বার্ড ইজ ভেরি বিউটিফুল। The bird is very beautiful, দেখো একটা ফুল স্টপ আছে, মানে এটা একটা অ্যাসার্টিভ সেন্টেন্স। ওই যে আমি বললাম না, এই টাইপের শব্দগুলো থাকতে পারে বা এই রিলেটেড শব্দগুলো থাকতে পারে। সো এইটাকে যদি আমি তাহলে বুঝাই যাচ্ছে অ্যাসার্টিভ, তো এটাকে যদি আমি এক্সক্লেমেটরি করি তাহলে কিভাবে হবে, দেখো এক্সক্লেমেটরি আমি করছি, দেখি আমরা পারি কিনা আর এই রুলগুলো অ্যাপ্লাই করা যায় কিনা। সো কি বলবো, দ্য বার্ড ইজ ভেরি বিউটিফুল। আচ্ছা, এখানে কি কোনো আর্টিকেলস আছে, এ এন নাই। সো আর্টিকেল থাকলে আমি ওয়ার্ড দ্বারা করতাম, ওই যে যেটা বললাম। কিন্তু আর্টিকেল যদি না থাকে তাহলে কি করতে হবে, ওই বা ভেরি থাকে বা এরকম কিছু থাকে, তাহলে হাউ দ্বারা শুরু করতে হবে। হাউ এর পর অ্যাডজেক্টিভ বসবে বা অ্যাডভার্ব বসবে, যেটাই হোক। দেখো হাউ বিউটিফুল, হাউ বিউটিফুল হয়ে গেছে, শুরু করলাম, ডান। এখন কি করতে হবে, এর জন্য তো হয়ে গেছে, বিষয়টা হয়ে গেছে, সাবজেক্ট আছে, ভার্ব আছে, তো আগে কি বলবো, আমি যদি হাউ বিউটিফুল ইজ দ্য বার্ড এরকম, ওই আগে বলেছিলাম যে ভার্ব প্লাস সাবজেক্ট হয়, সাবজেক্ট প্লাস ভার্ব হবে, মানে হাউ বিউটিফুল, সাবজেক্ট আনতে হবে দ্য বার্ড, এবং সবার শেষে হবে ওই যে ইজ, এবং সবার শেষে একটা এক্সক্লেমেশন সাইন। ডান, বিষয়টা ক্লিয়ার। সো এটা ছিল হচ্ছে মানে আর্টিকেল ছাড়া একটা উদাহরণ। সো আশা করছি এটা ক্লিয়ার হয়ে গেছে, ওই যে রুলগুলো অ্যাপ্লাই হচ্ছে কি হচ্ছে না, ওইটা দেখা যাবে, ওইটা ক্লিয়ারলি দেখা যাবে। ওকে, সো এইটা যদি তুমি ক্লিয়ার হয়ে থাকে, তোমার কাছে যদি এই রুলটা ক্লিয়ার হয়ে থাকে, মানে এই আনসারটা ক্লিয়ার হয়ে থাকে, তাহলে একবার বলে ফেলো রিথিং সেরা। রিথিং তো অবশ্য সেরা হবেই, কারণ এত এত সুন্দর সুন্দর ক্লাস দিচ্ছে। আর যদি নোটসও করা হয়ে থাকে, প্রপারলি বুঝে থাকো, তাহলে একবার বলো আমি নিজেই সেরা, মানে তুমি নিজেই সেরা।
কারণ ভাই তুমি যদি নিজে থেকে চেষ্টা না করো, যত ভালো টিচারই হোক, যত ভালো কিছুই হোক না কেন, তোমার মাথায় ঢুকবে না। তোমাকে আগে বুঝতে হবে তুমি ট্রাই করছো, তুমি চেষ্টা করছো, মানে তুমি ভালো করছো। ওইটাই, এর জন্য আগে নিজেকে বলতে হবে আমি সেরা। কনফিডেন্সটা রাখতে হবে ভাই। তোমার যদি কনফিডেন্ট না থাকে, ভালো কনফিডেন্স যদি না থাকে, তুমি যদি কনফিডেন্ট না হও এক্সাম হলে, যত ভালো প্রিপারেশন হোক না কেন, একটা না একটা ঝামেলা লাগবেই। হুম। আচ্ছা, আমি যদি আরেকটা উদাহরণ দেই ক্লিয়ারলি, দেখো যে ইট ওয়াজ আ ভেরি কিউট ডগ। কুকুর যদিও কিউট হয় না, কমই হয়, বাট আমি এমনি দিলাম, আমার মাথায় যা আসছে আর কি। সো দেখো এইখানে কিউট দিব নাকি অন্য কিছু দিব? আচ্ছা থাকুক, ইট ওয়াজ আ ভেরি কিউট ডগ। এটা খুবই কিউট একটা কুকুর ছিল। এটাকে যদি আমি এখন অ্যাসার্টিভ থেকে এক্সক্লেমেটরি করি, অ্যাসার্টিভ কেন, ওই যে ভেরি আছে, তাছাড়া অ্যাসার্টিভ চেনার মূল উদ্দেশ্য, মূল একটা জিনিস হচ্ছে এই যে ফুল স্টপ থাকে, যদি অন্য কিছু হতে পারে, তারপরে ওই যে নর্মাল বাক্য, বিবৃতিমূলক বাক্য বুঝাই যাচ্ছে, এটাকে যদি আমি এক্সক্লেমেটরি করি তাহলে কি করতে পারি? করতে পারি হচ্ছে ইট ওয়াজ আ ভেরি কিউট ডগ। অথবা ইট ওয়াজ আ কিউট ডগ। সো আমি যদি এটাকে আনসার করি এইভাবে যে আর্টিকেল আছে, আর্টিকেল থাকার কারণে কি হবে জানো? আর্টিকেল থাকলে ওই যে বললাম না, এ এন থাকলে হোয়াট হবে, তার মানে আনসারটা হোয়াট দিয়ে শুরু করতে, হোয়াট আ, ভেরি থাকলে ভেরি রাখতে পারো অথবা নাও রাখতে পারো, কোনো সমস্যা না। আমি যদি রাখি হোয়াটস ভেরি, একটু ওয়েট, হোয়াট আ ভেরি কিউট ডগ, এই যে ইট ওয়াজ, এই যে ইট সাবজেক্ট, ওয়াজ ভার্ব, এর জন্য ওই যে সাবজেক্ট ভার্ব আনলাম। কেন আনলাম? যদি ওয়াজ ইট, আমরা বেশিরভাগ সময় দেখা যায় যে ওয়াজ ইট দিয়ে দেই। ওয়াজ ইট দিলে কিন্তু ভুল হবে ভাই, এবং লাস্টে আমরা এক্সক্লেমেশন সাইনটা আনি না। এটা যদি না নিয়ে, দুইটা জিনিস না যদি না করি, যত ভালোভাবে কমপ্লিট করি কিনা, ওইটা আমার হবে না, আমার আনসারটা হবে না। দিন শেষে আমরা এটাই বলি যে আচ্ছা, মনে হয়েছে একটা কথা, তোমার কি কখনো মনে হয়েছে যে তুমি এক্সামে ভালোই করেছো, এক্সামে সবকিছু ক্লিয়ারলি লিখে আসছো, হ্যাঁ, তুমি শিওর যে এখানে আমি এত মার্কস পাবোই, এই 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 ধরো এই ৫ এ আমি ৫ পাবোই। এই যে আনসারটা আছে এটার ৫ এ তুমি ৫ পাবাই। বাড়িতে এসে মিলিয়েছো ৫ পাওয়া। কিন্তু পরীক্ষার হলে যখন রেজাল্টটা যখন দিল পরীক্ষার পরে, তো তুমি দেখছো, এটা স্কুল হোক, বোর্ড হোক, যেটাই হোক, তুমি দেখেছো যে এখানে তুমি আসলে ৫ এ ৫ পাও না, পেয়েছো ৫ এ ৪। তুমি কনফিউশনে আছো এখন যে আমি কি করলাম? কোন ভুলটা করলাম? আমি তো সব মিলিয়েছি, হয় নাই। এরকম হয়েছে না তোমার? আমারও হয়েছে, আমার অনেকবার হয়েছে ভাই। সো বেসিক্যালি এই যে ছোটখাটো ভুল, যেগুলো আমাদের মাথায় থাকে না, আমরা ভুল করে দিয়ে আসছি, কিন্তু দিন শেষে আমরা টেরও পাই নাই। সো ওই টাইপের ভুলগুলোর কারণে তোমার মার্কসটা কাটা যায়, যেটা বুঝাই যায় না। আচ্ছা, আমি যেটা বললাম, সো অ্যাসার্টিভ সেন্টেন্স থেকে এক্সক্লেমেটরি সেন্টেন্সে রূপান্তর করতে গেলে এই কয়েকটা রুল আনতে হবে। যদি এ এন থাকে, আর্টিকেলস থাকে, তাহলে এক্সক্লেমেটরি করার সময় হোয়াট আনতে হবে। যদি আর্টিকেলস না থাকে, বা ভেরি বা এই টাইপের অন্য টাইপের কিছু শব্দ থাকে, তাহলে হাউ দ্বারা শুরু করতে হবে। এবং এক্সক্লেমেটরি সেন্টেন্স করার সময় মাথায় রাখবে ভার্ব প্লাস সাবজেক্ট না হয়ে সাবজেক্ট প্লাস ভার্ব, আগে সাবজেক্ট আসতে হবে, তারপর ভার্বটা আসতে হবে। যদি আগে ভার্ব আনো তাহলে ভাই এটা কোয়েশ্চেন প্যাটার্ন হয়ে যাবে, এটা হয়ে যাবে হচ্ছে তোমার হচ্ছে এই ইন্টারোগেটিভ সেন্টেন্স। ইন্টারোগেটিভ সেন্টেন্স বা ইন্টারোগেশন হয়ে যাবে। সুতরাং তুমি কখনোই ভার্ব প্লাস সাবজেক্ট আনতে পারবা না, আনতে হবে সাবজেক্ট প্লাস ভার্ব, এবং সবার শেষে মাস্ট এটা থাকতে হবেই। তারপর আমরা চলে যাচ্ছি, দেখো একটু মনোযোগ দাও ক্লাসটাতে, যে উদাহরণ দিলাম ২টা, বুঝে গেছো? যদি এতটুকু ক্লিয়ার হয়ে থাকে, যদি এতটুকু ক্লিয়ার হয়ে থাকে, কষ্ট করে একবার বলে ফেলো রিথিং সেরা। আর যদি নোটসও করা হয়ে থাকে, আমি প্রেফার করি যে আগে বোঝো তারপর নোটস করো, প্রয়োজনে ভিডিওটা পজ করো, পজ করে করে দেখো, তাহলে ইজি হয়ে যাবে তোমার জন্য। আর যদি নোটও করা হয়ে থাকে একদম বুঝে বুঝে, তাহলে একবার বলো আমি নিজেই সেরা। হ্যাঁ, মানে তুমি নিজেই সেরা আর কি। ওকে, আমরা সেকেন্ড স্লাইডটাতে চলে যাই, বা সেকেন্ড। আচ্ছা, এখানে একটা গরু আছে, হ্যাঁ, মন্টু গরু, নাম নাম দিয়েছে হচ্ছে মন্টু। সো মন্টু গরু একটা প্রজাপতিকে দেখেছে, প্রজাপতিটা অনেক সুন্দর না? দারুণ কিন্তু। সো এই মন্টু গরুটা প্রজাপতিটাকে দেখে একটা, মানে কিভাবে কোনো কারণ ভাবে বা কোনো কারণবশত সে এক্সক্লেমড হয়ে গেছে, বলে এত সুন্দর, ঠিক আছে, মানে সে খুব অবাক হয়ে গেছে। সো আমি জাস্ট এটা দিলাম তোমাকে
ভিজুয়ালাইজ করার জন্য ট্রাই করছি। তোমাকে আমি মানে তোমাকে হেল্প করছি একটু ভিজুয়ালাইজ করা যে তুমিও এমন কোনো সিচুয়েশনে পড়ে যেতে পারো যেখানে কোনো একটা জিনিস দেখার পর তুমি খুব, খুব অবাক হয়ে গেছো। ওইটাই বেসিক্যালি ওই ফিলিংটাই যখন তুমি খাতাতে লিখবা না, তুমি খাতাতে কিভাবে লিখবা? তুমি খাতাতে লিখার জন্য যে স্ট্রাকচারটা ফলো করবে ওটাই হচ্ছে এক্সক্লেমেটরি সেন্টেন্স এবং এটাই রূপান্তর করতে হবে। ইন ফিউচারে তুমি একটু কথাটা চিন্তা করো তো অ্যাজ ইউজুয়াল লাইফে কথাবার্তা বলার ক্ষেত্রে, অ্যাজ ইউজুয়াল লাইফে তোমার লেখালেখির ক্ষেত্রে, অ্যাজ ইউজুয়াল লাইফে কনভারসেশন চালানোর ক্ষেত্রে হোক, ফরেনার হোক, দেশি, বিদেশি যেটাই হোক, তোমার এই যে এক্সক্লেমেটরি সেন্টেন্সগুলো ইউজ করা দরকার না? ইউজ করা লাগে না? তোমাকে এইরকম ফিলিংটা প্রকাশ করতে হয় না? তুমি ধরো তোমার কাছের কেউ একজনের সাথে বসে নদীর পাড়ে বসে আছো, ফ্রেন্ড সার্কেল, ধরো একজন একটা ভালো ফ্রেন্ড, তোমার মনটা খারাপ। সো নদীতে একটা বড় একটা মাছ তোমার হচ্ছে উপরে চলে আসলো অথবা লাফ দিল। হুম? তো তুমি তাকে বললে, "দেখ, দেখ, দেখ কত বড় একটা মাছ! ওরে বাপরে! এত বড় মাছ আমি দেখি নাই।" ওই যে ওই ফিলিংসটা, ওই ফিলটা ওইটাই হচ্ছে এক্সক্লেমেটরি, ওয়ান কাইন্ড অফ এক্সক্লেমেটরি ফিল বলতে পারি। সো এটাকে যখন তুমি খাতায় লিখবা, তুমি মনে যেভাবে ফিল করতে পারো, যেভাবে বলতে পারো, "এই দেখ!" একটু এক্সপ্রেশনটা ভিন্ন করে, একটু উত্তেজিত হয়ে, রাইট? তুমি এটা বলতে পারো। খাতায় কি এটা বলা যাবে? খাতায় উত্তেজিত ভাবে বলতে গেলে আবার খাতা ছিঁড়ে যাবে। সুতরাং ওইটাই বুঝানোর জন্য তোমাকে যে স্ট্রাকচারটা ফলো করতে ওইটাই অ্যাসার্টিভ সেন্টেন্স। সরি, এক্সক্লেমেটরি সেন্টেন্স। সো কতটুকু গুরুত্বপূর্ণ এটা তুমি অলরেডি খেয়াল করতে পেরেছো। আচ্ছা, আমরা এখন রুলটা যদি বুঝে থাকি তাহলে তো হয়েই গেছে। আমি ডাইরেক্ট প্রশ্নে চলে যাচ্ছি। আর আমি বলেছিলাম আমি একটা উদাহরণও বাইরে থেকে দিব না। আমি ২ টা উদাহরণ বোর্ডের বাইরে থেকে দিয়েছি শুরুর দিকে, যেটা দিয়ে তোমাকে বোঝানোর ট্রাই করেছি। আর এখন আমি যা উদাহরণে চলে যাবো সবগুলো বোর্ডে এবং আসছে শুধুমাত্র ২৬ এই আসছে। মানে আমি ২৫-২৩ এগুলাতে ঘাটি নাই, দেই নাই। শুধুমাত্র ২৬ এ আসছে। টোটাল ১০ টা বোর্ড আছে না? ১০ টা বোর্ডের কতটাতে আসছে আমরা এখন দেখব। এবং কয়টা করে আসছে আমরা ওইটাও দেখব। ইম্পোর্টেন্ট কিনা রিয়াদ ভাইয়া যে বলছে এত গুরুত্ব দিয়ে যে এটা থেকে আসবে মাছ, আসলেই আসবে কিনা? রিয়াদ ভাইয়ের কথার যৌক্তিকতাটা কতটুকু? হ্যাঁ? ওইটাই বা রিয়াদ ভাইয়ের কথা লজিক্যাল কিনা ওইটা আমি একটু দেখব। আমরা দেখব। ঠিক আছে? আচ্ছা, এখন দেখো এটা আসছে ঢাকা বোর্ড ২০২৬ এ। ঢাকা বোর্ড ২০২৬। সব বোর্ড শুরুই তো হয় ঢাকা বোর্ড দিয়ে। যেখানেই থাকুক না কেন প্রশ্নটা। আমরা একটু পড়ি প্রশ্নটা, একটু খেয়াল করার ট্রাই করি। "The journey to success is very difficult." মানে সাকসেসের জার্নিটা, তুমি যে সাকসেস হবা, ওইটার যে জার্নিটা করা লাগে, এই জার্নিটা আসলেই খুব ডিফিকাল্ট। তো ডিফিকাল্টই তো। এ প্লাস পাওয়া এটা তো একটা সাকসেস আপাতত তোমার জন্য। ক্লাস 10 এর মধ্যে তো এইটাই সাকসেস সবচাইতে। তো এ প্লাসের জার্নিটা কি এতই সোজা? যদি এতই সোজা হতো সবাই তো এ প্লাসই পেত। রাইট? খেয়াল করো। So journey to success is very difficult. আমরা বুঝতেই পারছি এটা assertive sentence করতে বলেছে exclamatory. সো আমরা যদি এটাকে exclamatory করি, এটা ঢাকা বোর্ড ২৬ আসে, খেয়াল করো। কয়টা বোর্ডে আসে? ঢাকা বোর্ডে একটা। সো the journey to success is very difficult. এখানে কি কোনো আর্টিকেল আছে? আর্টিকেল? আর্টিকেল কি আছে? অথবা এ অথবা এন? আচ্ছা, বাই দ্য ওয়ে একটা কথা বলি ভাই, আমার ২ টা লেকিংস আছে। ১ নাম্বার আমার লেখা খুবই বিশ্রী। যদি ওইটা হয় তাহলে একটু কনসিডার করবা। আর ২ নাম্বার মাঝেমধ্যে আমার স্লিপ অফ টাঙ্গ, বিশেষ করে যখন ক্লাস নিতে যাই বা ক্লাস নিতে আসি তখন হচ্ছে বানান একটু ভুল হয়, তাড়াহুড়া করি তো। সুতরাং ওইটা আমি ট্রাই করব ক্লিয়ার করা। তোমরাও একটু ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবা। ভুল হতেই পারে। তো জার্নি টু সাকসেস ইজ ভেরি ডিফিকাল্ট। এখানে কোনো আর্টিকেল নাই। তার মানে আমরা শুরু করব কি দিয়ে? ওই আমরা বলেছিলাম আর্টিকেল দিয়ে শুরু করলে হোয়াট বসবে, হোয়াট নিয়ে আসবো। আর যদি আর্টিকেল না থাকে তাহলে ভেরি দ্বারা শুরু করব। মনে আছে? ওই যে আমি যেটা নিলাম আরকি। ওগুলো আমি সবগুলো এখন রিভাইজ হবে। দেখো। হাউ, আর্টিকেল দ্বারা শুরু হবে অথবা আর্টিকেলের বদলে ভেরি টেরি ওরকম কিছু থাকবে। ওইটা উঠিয়ে দেব। হাউ ডিফিকাল্ট, লিখে ফেলেছি। এখন আমরা সাবজেক্ট নিয়ে আসবো। হাউ ডিফিকাল্ট দ্য জার্নি টু সাকসেস। How difficult the journey to success is, এবং লাস্টে একটা এক্সক্লেমেশন সাইন। একটু খেয়াল করো ভাই, মনোযোগ দাও। The journey to success, এটা আমরা সাবজেক্ট ধরি, is একটা ভার্ব ধরি, very difficult. সো এটা একটা অ্যাসার্টিভ সেন্টেন্স। এটাকে যখন আমি এক্সক্লেমেটরি করব তখন আমাকে খেয়াল করতে হবে যে আসলে কি চেয়েছে, কেমনে কি করব। যেহেতু আর্টিকেলস নাই, হোয়াট দ্বারা শুরু করতে পারবোই না। আর্টিকেল থাকলে শুরু করতাম, যেহেতু আর্টিকেলস নাই, হোয়াট দ্বারা শুরু করতে পারবো না, এজন্য হাউ দ্বারা শুরু করেছি।
হাউ ডিফিকাল্ট, হাউ এর পরে আমি বললাম না ওই যে হাউ এর পরে অ্যাডজেক্টিভ অ্যাডভার্ব ওই টাইপের বসবে। সো হাউ ডিফিকাল্ট দ্য জার্নি টু সাকসেস, এই যে একটা সাবজেক্ট, ভার্ব হচ্ছে ওয়াজ। সো দেখো তো ভার্ব প্লাস সাবজেক্ট না দিয়ে দিয়েছে কি সাবজেক্ট প্লাস ভার্ব, এবং লাস্টে একটা এক্সক্লেমেশন সাইন দিয়েছি। আচ্ছা, যদি বিষয়টা বুঝতে পারো যে কিভাবে আমি সলভ করেছি, কিভাবে তুমি সলভ করো ইন ফিউচারে, তাহলে মোটামুটি কনসেপ্ট অলরেডি ক্লিয়ার হয়ে গেছে তোমার। তারপরও আরো প্র্যাকটিস করব। আমি যদি এখন ভিডিওটা স্টপ করে দেই, অথবা আমি যদি ক্লাস নেওয়াটা অফ করে দেই, ডেফিনেটলি তুমি এখন পারবা, 100% পারবা, মিস হবে না ইনশাআল্লাহ, যদি তুমি কনসেপ্টটা ক্লিয়ার থাকো। কিন্তু তারপরও আমি তোমাকে এক্সট্রা কিছু উদাহরণ দিয়ে ক্লিয়ার করে দিচ্ছি। এটা ছিল ঢাকা বোর্ড 26। আমরা পরের পেজটাতে যাই, দেখি রাজশাহী বোর্ড 26-এ আসছে, মানে তোমাদের ইমিডিয়েট সিনিয়র বেসটা যেটা ওইটা। সো এই বেসটাতে কি আসছে দেখো, বি এবং ই নাম্বারে দুইটা আসছে, মানে ওই এক্সক্লামেটরি রিলেটেড আর কি। সো বি নাম্বার আমরা একটু দেখি, ইট ইজ অ্যান এক্সট্রিমলি সিরিয়াস ক্রাইম। ইট ইজ অ্যান এক্সট্রিমলি সিরিয়াস ক্রাইম। সো এটা হচ্ছে আমরা ধরতেই পারছি যে এটা অ্যাসার্টিভ সেন্টেন্সে আছে, অ্যাসার্টিভ। সো এটাকে এক্সক্লামেটরি করতে আমাকে কি করতে হবে, তোমাকে আগে ফাইন্ড আউট করতে হবে আর্টিকেলস আছে কিনা। আর্টিকেলস আছে এখানে, এই যে আর্টিকেলস আছে, যেহেতু আর্টিকেলস আছে শুরু করতে হবে কি হোয়াট দিয়ে। সো মানে হোয়াট এন এক্সট্রিমলি, এটা চাইলে তুমি রাখতেও পারো, বাদও দিয়ে দিতে পারো, আমি বাদ দিয়ে দিলাম, ইজি করলাম। হোয়াট, তাহলে সিরিয়াস দিয়ে হলে তো আ হবে, হোয়াট আ সিরিয়াস ক্রাইম কি ইট ইজ ইট না কিন্তু, হ্যাঁ, সাবজেক্ট প্লাস ভার্ব হবে। সো হোয়াট আ সিরিয়াস ক্রাইম ইট ইজ, তুমি চাইলে এটাও লিখতে পারো হোয়াট an extremely serious crime it is, ওটা দিলে হোয়াট যে তুমি লিখলে না, এর মধ্যে তোমার অতিরঞ্জিত হয়ে যায়, সুতরাং ওটা না লেখাটাই ভালো, লিখলেও লিখতে পারো, কোনো সমস্যা। হোয়াট আ সিরিয়াস ক্রাইম ইট ইজ, ক্লিয়ার? আচ্ছা, এবার আমি এর পরেরটাতে যাই, হোয়াট আ শেমফুল প্র্যাকটিস ইট ইজ, মানে এটা আবার দিয়ে দিয়েছে হচ্ছে অ্যাসার্টিভে, অলরেডি অ্যাসার্টিভে আছে, এটাকে তোমাকে করতে হবে এখন, সরি উল্টা বলেছি, এক্সক্লেমেটরিতে আছে, এটাকে এখন তোমাকে করতে হবে এখন অ্যাসারেটিভে, মানে উল্টাটাই। সো তুমি কি চিন্তা করতে মানে তোমার কাছে ভয় লাগছে না যে আমি তো ভাইয়া তো শিখালেন যে অ্যাসার্টিভ থেকে এক্সক্লেমেটরি, আচ্ছা যাক ওটা বুঝলাম, নোটস করলাম, সবকিছু ক্লিয়ার করলাম, কিন্তু এখন তো দিয়ে দিয়েছে উল্টাটা, কি দিয়েছে এক্সক্লেমেটরি থেকে অ্যাসার্টিভ, ওইটা কি পসিবল? ভাই ঘুরে ফিরে সেম রুল, তুমি জাস্ট একটু লজিক্যালি চিন্তা করবা, উল্টা চিন্তা করবা, তাহলেই হবে। দেখো অলরেডি এটা এক্সক্লেমেটরিতে আছে, এটাকে অ্যাসার্টিভ করতে হবে, তো হোয়াট দ্বারা শুরু করেছে না, তার মানে এটা কি এ এন হওয়ার কথা। What a shameful practice it is, আগে সাবজেক্ট আনো ভার্ব আনো, it is সাবজেক্ট আনো ভার্ব আনলাম, what এনেছিলাম আর্টিকেলের কারণে, what a shameful what a shameful practice it is, আনসারটা হচ্ছে কি it is a shameful practice। এখন কথা হচ্ছে আমি কিন্তু এখন শেষ করি নাই, শেষ অ্যাসার্টিভ করে ফেলাম, হয়ে গেছে, আনসার এখানে হয়ে গেছে, কিন্তু দেখো হোয়াট দেওয়ার কারণে একটু এক্সাজারেশন হয়েছে না, একটু অতিরঞ্জিত হয়েছিল, যে হোয়াট আ সিরিয়াস ক্রাইম ইট ইজ, এটা কত মানে জঘন্য একটা বা শেমফুল লজ্জাজনক একটা কাজ, তাই না? সো যেহেতু এখানে ওয়ার্ড দিয়ে এক্সাজারেশন বোঝাচ্ছে, তুমি চাইলে এখানে আরো সুন্দর করার জন্য একটা ওয়ার্ড লিখতে পারো যে ইট ইজ আ ভেরি শেমফুল প্র্যাকটিস। এই যে এখানে যদি মনে করো যে না দিলেও হবে, মানে দিবা না, হবে না দিলেও হবে, কোনো সমস্যা নেই, কিন্তু দেয়াটা বেটার, রাইট? সো এতটুকু যদি তোমার প্রপারলি ক্লিয়ার হয়ে থাকে তাহলে তো হলোই, একবার বলে ফেলো রিথিং সেরা। আর যদি নোটসও করা হয়ে থাকে তাহলে বলে তুমি নিজেই সেরা। ওকে, আমরা পরের পেজে যাই। দেখো এখানে সিলেট বোর্ড 26 একটা প্রশ্ন আসছে, রাইট? আমি যদি বলতে বলি এক্স্যাক্টলি সিলেট বোর্ড 26, তার মানে কয়টা বোর্ডে আসছে? ঢাকা, রাজশাহী, সিলেট, তার মানে 3টা অলরেডি হয়ে গেছে, কিন্তু শুধুমাত্র তোমাদের ইমিডিয়েট সিনিয়র বেসটাতেই, তার মানে 10টা বোর্ডের মধ্যে, ইন টোটাল 10টা বোর্ডের মধ্যে তোমার যদি 3টাতে চলে আসে, তার মানে বোঝা যাচ্ছে এটা মাস্ট গুরুত্বপূর্ণ, এখান থেকে একটা থাকার কথা। আসলে ফ্যাক্ট কি জানো, এই কথাটা বলা উচিত না, তারপরে বলছি, বোর্ড পরীক্ষার মধ্যে কোন সাবজেক্টে কোন কোন টপিক থেকে প্রশ্ন আসবে, পুরো বই থেকে তো আর প্রশ্ন আসবে না, আসলে তো পুরো পরীক্ষাটা ইউজ হয়ে যেত, রাইট? সো কোন কোন টপিক থেকে মাস্ট প্রশ্ন থাকতে হবে, এটার একটা ডাইরেকশন কিন্তু
তোমার শিক্ষা বোর্ড দিয়ে দেয় টিচারদেরকে, ওই সব টিচারদেরকে দিয়ে দেয় না, একদম বাঘা বাঘা টিচার যারা আছে, যারা লিড করে বোর্ড প্রশ্ন, বোর্ড মডারেটর সেটার্স, প্রশ্ন কোয়েশ্চেন সেটার্স, তাদের কাছে দিয়ে দেয়। বলে দেয়, টেকনিক্যালি বলে দেয় যে একটা লিস্ট দিয়ে দেয়, যে এইখান থেকে মানে প্রশ্ন আসা উচিত, এটা স্টুডেন্টের লাইফের সাথে রিলেটেড, ইন ফিউচারে কাজে লাগবে, ওইখান থেকে আসা উচিত। এগুলো আমরা জানি, দেখেছি, আমি অন্তত দেখেছি। যদিও এটা দেখা ঠিক না, কিন্তু আমি দেখেছি, সামহাও আমার সব চোখের সামনে পড়ে গেছে, আমি দেখেছি। সুতরাং খেয়াল করো যে আইডিয়া করা যায় যে কোথা থেকে প্রশ্ন আসছে বা কোথা থেকে প্রশ্ন। আচ্ছা, অনেকেই তো অনেকভাবে পড়ায়, তারা ডাইরেক্ট বলে না যে এখান থেকে আসবে, ঘুরে ফিরে দেখা যায় যে ওইখান থেকে ভালোই আসে, একদম 100% না আসলে 70-60%, মোর দেন 80%, 90% হয়ে যায়, অনেক সময় 100% চলে আসে। এগুলা এক্সপিরিয়েন্স থেকে অর্জন করতে হয়। এই যে তোমাদের রুদ্র ভাইয়া পড়ান, ভাইয়া যা বলেন যে এখান থেকে আসবে, এটা খুবই গুরুত্বপূর্ণ, আসে না? তোমার কি মনে হয় যে এমনিতে উনি এই জায়গায় চলে আসছেন? ডেফিনেটলি মাস্ট কষ্ট করতে হয়েছে। উনি তো তোমাদের মতোই ছিলেন, এমন তো না যে উনি ওই জায়গাটা পার হয়ে চলে আসেন, বা এমন তো না যে আমি ওই জায়গাটা পার হয়ে চলে আসি। সুতরাং ভাইয়ারা অনেক প্র্যাকটিস করেন, ভাইয়ারা অনেক প্র্যাকটিস করার পরেই তোমাদেরকে এখানে পড়াতে আসেন। ডেফিনেটলি তাদের থেকে কমন পড়বে না তো কোথা থেকে কমন পড়বে, রাইট? সো বিষয়টা একটু খেয়াল রাখো যে কোথা থেকে প্রশ্ন আসবে না আসবে, যারা পড়ায় তারা জানে। শুধু যারা পড়ায় না, যারা ভালো স্টুডেন্ট, যারা পড়াশোনা করে রেগুলার ভিত্তিতে, তারাও বলতে পারে, they can understand also, right? So আমরা সিলেট বোর্ড 26 চলে যাই, তিনটাতে চলে আসছে অলরেডি। they are very unfortunate, আচ্ছা এটা কি প্রশ্নটা ঠিক উঠানো হয়েছে? they are very unfortunate, এটা অ্যাসার্টিভে আছে, এক্সক্লেমেটরি করতে বলেছে, বলেছে। সো দেখো, একটু খেয়াল করো মনোযোগ দিয়ে, এটার মধ্যে কি কোনো আর্টিকেল আছে? আমার প্রথম শর্ত আর্টিকেল খুঁজে বের করা। যদি আর্টিকেল না থাকে, আর্টিকেল থাকলে আমরা ওয়ার্ড দ্বারা করতাম, আর আর্টিকেল না থাকলে হাউ দ্বারা করতাম। হ্যাঁ, সো they are very unfortunate, এখানে কোনো আর্টিকেলস নাই, সুতরাং আমি শুরু করব হাউ দিয়ে। হাউ এর পরে অ্যাডজেক্টিভ হয় unfortunate, how unfortunate, তারপর সাবজেক্ট আনবো they, ভার্ব আনবো are, এবং লাস্টে ওই যে এই মামুর বেটাকে আনতে হবে মাস্ট, কারণ ওইটা ছাড়া যত যাই করো আনসারটা হবে না। আচ্ছা, একটা ছেলে চেঞ্জিং সেন্টেন্স পড়ছে, রাইট, ভাবছে প্রচুর পড়তে হবে, রাইট, আর তার পোষা বিড়ালটাও পড়ছে, হয়তো চেঞ্জিং সেন্টেন্সই পড়ছে, আমি জানি না বিড়াল চেঞ্জিং সেন্টেন্সের পরে কি করবে। আর সে বলছে, দেখছে ছেলেটাকে দেখছে যে পড়ছে, তো বিড়ালটা বলছে যে বাপ রে বাপ, পয়রা উড়াই ফেলতেছে, রাইট? জাস্ট আমি এমনিতেই দিলাম, এই যে দেখো, বাপ রে বাপ, পয়রা উড়াই ফেলতেছে, লাস্টে একটা এক্সক্লেমেশন সাইন আছে না, সে অবাক হচ্ছে না, বাপ রে বাপ কিরকম পড়া পড়ছে, উড়াই ফেলতেছে। সো ওইটাও কিন্তু একটা এক্সক্লেমেটরি সেন্টেন্স। যাই হোক, বাংলাতে আমি যদি দিই এক্সক্লেমেটরি ফিলিং, রাইট? সো আমি ওইটা দিলাম জাস্ট তোমাদেরকে একটু অ্যাট্রাক্ট করার জন্য, আর কিছু না। যেন বোর্ড আসলে ভাই, আমি সবসময় কি জানো, আমি তোমাদেরকে একটা কথা বলবো, আমি আমার ফিলিংস থেকে যদি আমি শেয়ার করি, তাহলে আমি ধরে নিতে পড়াশোনা, লেখালেখি, পড়া, এগুলো আমার খুবই বিরক্ত লাগে। আমি সবকিছু পড়েছি একটা অনেক কিন্তু বাধ্য হয়ে, একটা সময় পরে বুঝতে পেরেছি যে পড়াশোনার গুরুত্ব কতটুকু, তখন থেকে আস্তে আস্তে সিরিয়াস হয়েছি। যাই হোক, আমি আশা করছি তোমরা ওই লেভেলে নাই, তোমরা আরো ভালো পজিশনে আছো, সুতরাং আমি যদি পারি তোমরাও পারবা। আর তোমাদের গাইড করার জন্য তো রুদ্র ভাই আছেনই, ডেফিনেটলি উনার কাছে যারা পড়ে সেরা রেজাল্ট করে, এটা তো তোমরা জানো, তোমরা তো অলরেডি প্রমাণ পেয়েছই। আমি জাস্ট উনাকে অ্যাসিস্ট করছি, আর কিছু না। ওকে, সো বাপ রে বাপ, পয়রা উড়াই ফেলতেছে, ওইটাও একটা এক্সক্লেমেশন সাইন। আমি যদি এটাকে ইংরেজিতে করি, ওইটা এক্সক্লেমেটরি সেন্টেন্স হবে। আচ্ছা, যাই হোক, সো জাস্ট কিডিং। সো এটা কিভাবে করতে হয় বুঝেছো? সিলেট বোর্ড 26 এর প্রশ্নটা। ওকে, যদি ক্লিয়ার হয়ে থাকে আমরা এরপরেরটাতে যাই। কুমিল্লা বোর্ড 26, কুমিল্লা বোর্ডে তো একটু প্রশ্ন একটু ঘুরিয়ে আসে, জটিল আসে বলবো না, কারণ পড়াশোনা তো সেমই। আমরা কুমিল্লা বোর্ডের স্টুডেন্টরা যারা যা পড়ে, তোমরা তো তাই পড়ো, তাই না? সেম বই থেকে প্রশ্ন, জাস্ট প্রশ্নটা একটু ঘুরিয়ে আসে, কেন জানি এটা একটা রীতি হয়ে গেছে। আমি অনেক স্টাডি করেছি এটা নিয়ে, যে কেন এটা করে, বা একটু জটিল কেন হয়, একটু চিন্তা ভাবনা কেন হয়, একটু টাইম কেন বেশি লাগে সলভ করতে, ওইটা। সো ঘুরে ফিরে দেখি যে ঘুরে ফিরে একই জিনিস কিন্তু একটু ঘুরিয়ে আসে। কুমিল্লা বোর্ডও আসছে, তাও আবার দুইটা। তার মানে ঢাকা, রাজশাহী, সিলেট, কুমিল্লা অলরেডি চলে আসছে। ঢাকা বাদে, সিলেট বাদে বাকি সবগুলাতে কিন্তু 2টা করে আসছে। একটু খেয়াল করো। তার মানে বোঝা গেল 1 থেকে 2 নাম্বার তুমি কমন পাবা এখনো পর্যন্ত। 4টার মধ্যে 4টাতেই পেয়েছি। আমরা সলভ করার ট্রাই করি, একটু দেখো। প্রথমটা দেওয়া আছে, যেহেতু ফুল স্টপ আছে, দেওয়া আছে অ্যাসার্টিভে, you have to make it into an exclamatory sentence. তোমাকে ওটাকে exclamatory sentence বানাতেই হবে। They think she is a very boring girl. সো একটু খেয়াল করো, শি ইজ আ ভেরি বোরিং গার্ল,
হ্যাঁ, এক্সক্লেমেটরি করতে বলেছে, সুতরাং আর্টিকেল আছে কি নাই? আছে। তার মানে কি শুরু করতে হবে? হোয়াট দ্বারা শুরু করতে হবে। হোয়াট আ, ভেরি রাখলে রাখতে পারো, নাও রাখলে রাখতে পারো, আমি রাখবো না, এখানে বোরিং দিয়ে বোঝা যাচ্ছে। হোয়াট আ বোরিং গার্ল they think she is। একটু খেয়াল করো, এখানে একটু ঝামেলা আছে। এই এক্সট্রা একটা পার্ট আছে, এটা আমি সাবজেক্ট প্লাস ভার্বের আগে নিয়ে আসছি। এটা অনেকের কাছে মনে হতে পারে, অনেক টিচাররা বলেন যে শেষের দিকে দাও। যেমন আনসারটা হবে এরকম, হোয়াট আ বোরিং গার্ল শি ইজ they think, একটা কমা দিয়ে they think। হ্যাঁ, এটা হয় ভাই, তবে এটা একটু মিলে না, কিন্তু কেমন যেন একটু অদ্ভুত অদ্ভুত, একটু অকওয়ার্ড লাগে, রাইট? সো তুমি সবসময় ট্রাই করবা যে সাবজেক্ট প্লাস ভার্বটা আছে না ওটার আগে নিয়ে আসতে। এছাড়া যদি তোমার ইচ্ছা না হয় যে এটা আমি এইভাবে ইউজ করবো না, তাহলে তুমি সবার শুরুতে নিয়ে আসো they think একটা কমা, তারপর what a boring girl she is, তারপর যেভাবে আছে এইভাবে, ঠিক আছে? এক্সক্লেমেশন মাথায় রাখবে, এক্সক্লেমেশন সাইনটা দিতে যেন ভুল না করো ভাই। যদি ভুল করো, এত কিছু পড়ার পর, এত কষ্ট করার পর, এত নোটস পড়াশোনা করার পরও জাস্ট এই একটা জিনিসের জন্য তোমার মার্কটা কাটা যাবে, তখন কিন্তু আফসোস করবা ভাই, প্রচুর আফসোস করবা। আর বোর্ড এক্সামস হচ্ছে এরকম একটা এক্সাম যেটা আর কারেকশন করার সুযোগ থাকে না। আচ্ছা, তো আমরা এটা বুঝলাম। এরপর একটা যাই, what a wrong notion about they poses assertive। এটা আবার আছে কি যেন এক্সক্লেমেটরিতে আছে, এটাকে অ্যাসার্টিভ করতে বলবে। উল্টা করে ফেলো, একটু উল্টা চিন্তা করো। আর্টিকেল আছে, হোয়াট আছে ছিল, তার মানে আর্টিকেল দ্বারাই শুরু করতে হবে, তার মানে আর্টিকেল হবে, শুরু করতে হবে না। তার মানে এই যে আগে সাবজেক্ট আনতে হবে, they poses, ধারণ করে, they poses মানে হচ্ছে ধারণ করা, they poses আ, ওয়াটের কারণে যেহেতু এক্সাজারেশন হয়েছে আমি একটু ভেরি দেই, না দিলেও হবে, সমস্যা নাই, ভেরি দিতে পছন্দ করি আমি, বা তোমরাও দিবা, দিলে সুন্দর লাগে। they poses a very wrong notion। নোশন শব্দটার অর্থ এক্স্যাক্টলি আমি মনে নাই, তবে আমি যদি আইডিয়া করতে পারি, নোশন শব্দটা হচ্ছে ধারণা, ধারণা বা রীতি বা মনের মধ্যে একটা ধারণা আর কি, ওয়ান কাইন্ড অফ কোনো কিছু নিয়ে ধারণা। সো they poses a very wrong notion about her, about her। এটা কিন্তু আবার এক্সক্লেমেশন সাইন দিও না, কারণ অলরেডি বলেছে, দেওয়া আছে এক্সক্লেমেশন সাইন, এক্সক্লেমেটরি সেন্টেন্স, এটা করতে বলেছে অ্যাসার্টিভে, রাইট? সো বি ভেরি কেয়ারফুল। সো দিস টাইপস অফ সিলি মিস্টেকস তোমার নাম্বারটা একদম শেষ করে দিবে, মাথায় রাখবা। ওই দিন শেষে আম্মুকে বলবা যে আম্মু আমি তো সেরা পরীক্ষা দিয়েছি, এই যে দেখো এটা এটা, এই যে ক্লাসে এটা এটা পড়েছে, এই নোট থেকে এই যে দেখো নোট মিলিয়ে হয়ে গেছে। কিন্তু দিন শেষে ওই সিলি মিস্টেকসটা যে হয়ে গেছে, তোমার নোটে ছিল না, পরীক্ষাতেও ছিল না, দিন শেষে মার্কস কম। পরে বলবে যে না, টিচার খাতা দেখে নাই, টিচার হচ্ছে ঝগড়া করে খাতা দেখেছে, টিচারের মন খারাপ ছিল, মন খারাপ নিয়ে খাতা দেখেছে, ওইগুলা ভাববা, ওইগুলা বলবা। যে তোমার গার্ডিয়ানও এটাই বুঝবে যে আমার ছেলে মেয়ে তো ঠিকই লিখলো, নাম্বার কেন দিল না, তার মানে টিচারের ব্যবস্থাতেই ঝামেলা আছে, টিচাররা খাতা দেখে না, শিক্ষা ব্যবস্থায় ঝামেলা আছে। ভাই ওইটা না, আমরাই ভুল করি, বিলিভ মি অর নট, আমরাই ভুল করি। একটা খাতা 3 থেকে 4 বার দেখা হয়। আমি যা শুনেছিলাম আমার টিচার থেকে, লাল কালি দিয়েও দেখা হয়, সবুজ কালি দিয়েও দেখা হয়, স্পেসিফিক ভাবে, হ্যাঁ, খেয়াল আছে, কালো কালি দিয়েও দেখা হয়, মার্ক যোগ করা, তারপর হচ্ছে মার্কিং করা, অনেক কিছু ঝামেলা আছে। 3 থেকে 4 বার খাতাটা দেখা হয় ভাই, নাম্বার এমনি এমনিতেই আসবে না, ঠিক আছে? সিলি মিস্টেক হলো এটা বাদ যাবে না, ওটা ভুল ধরা পড়বে। হ্যাঁ, কিছু কিছু ক্ষেত্রে কনসিডার করা হয় যে ছেলেটা পাস করছে না, 1 নাম্বার হলে পাস করে দিতে পারে, ও তখন ক্ষেত্রে কনসিডারেশনের বিষয় আছে, আলাদা কথা এটা। কিন্তু দিন শেষে ভাই তুমি সিলি মিস্টেকস এর জন্য মার্কস খাবা, এটা শিওর, এটা ফর শিওর, মার্কস শেষ হয়ে যাবে। সো বি কেয়ারফুল। আমি ওই জন্য জিনিসগুলোতে ফোকাস করছি। বরিশাল বোর্ড ভাই অলরেডি কিন্তু 5টা জায়গায় চলে আসছে, বরিশাল বোর্ড তাও আসছে আবার 2টা। আমরা একটু সলভ করার ট্রাই করি, দেখো। হ্যাঁ, it is a very effective way of knowing something। এটা অ্যাসার্টিভ সেন্টেন্সে দেওয়া আছে, করতে হবে তোমাকে এক্সক্লেমেটরিতে। তো আমরা এক্সক্লেমেটরি করতে গেলে কি করতে হবে? আর্টিকেল যেহেতু আছে, ওয়ার্ড দ্বারা শুরু করতে হবে। It is a very effective way of knowing something. What a very effective way of knowing something তারপর হচ্ছে ওই যে কি জানো,
সাবজেক্ট এবং ভার্ব। ইট ইজ, ইজ ইট দিয়ে দিও না আবার, কিন্তু হয়ে গেছে। দেখো একটা এক্সক্লেমেটরি সাইন হাত তুলে দিচ্ছে, মাথায় রাখো। আমি লাল কালারে দিয়েছি, মানে বোঝা গেল যে ওটা তোমরা দিবা না, তোমরা প্যাচ লাগাও, মাস্ট প্যাচ লাগাও, প্যাচ যেন না লাগে ওই চিন্তা করেই আমি এটা দিয়েছি। একটু খেয়াল করবা ভাই, ইমেজ যদি তোমার মাথায় থাকে তাহলে ক্যাচ করতে ইজি হবে। আচ্ছা, তারপর হাউ ইম্পর্টেন্ট সেলফ স্টাডি ইজ, মানে সেলফ স্টাডি কতটা গুরুত্বপূর্ণ। এক্সক্লেমেশন সাইন, তার মানে বাক্যটা এক্সক্লেমেটরি সেন্টেন্সে আছে। ইউ হ্যাভ টু মেক ইট ইনটু অ্যান অ্যাসার্টিভ ওয়ান। তোমাকে বিবৃতিমূলক বাক্যে রূপান্তর করতে হবে। ওইটা ইজি, উল্টা চিন্তা করো তাহলেই হবে। হাউ দ্বারা শুরু হয়েছে, তার মানে ভেরি আসার কথা, দেওয়া যায়। যদি ভেরি না মিলে দিব না, যদি মিলে দিব। দেখো হাউ ইম্পর্টেন্ট সেলফ স্টাডি ইজ, তার মানে আগে সাবজেক্টটা নি, সেলফ স্টাডি ইজ, সেলফ স্টাডি ইজ, হাউ থাকলে ভেরি, ইম্পর্টেন্ট, ফুল স্টপ। কিন্তু এখানে কিন্তু আবার এক্সক্লেমেশন সাইন নাই। কেন নাই? কারণ এক্সক্লেমেশন সাইন তো দেই আছে ভাই, এটাকে জাস্ট তুমি অ্যাসার্টিভে করবা। ক্লিয়ার? ওকে। সো যদি এতটুকু পর্যন্ত ক্লিয়ার হয়ে থাকে, আমি 5টা বোর্ডের প্রশ্ন সলভ করলাম, যদি এতটুকু পর্যন্ত ক্লিয়ার হয়ে থাকে আরেকবার একটু কষ্ট করে বলে ফেলো রিথিং সেরা। যদি নোটসও করা হয়ে থাকে এবার বলো যে আমি নিজেই সেরা, কজ ইউ হ্যাভ টু বি ইউ হ্যাভ টু বি দ্য বেস্ট। তুমি যদি নিজে থেকে বেস্ট না হও, টিচার ভাই শিল্পাটা আছেন আমাদের গ্রামে গঞ্জে, ব্লেন্ডিং মেশিন আছে না, টিচারকে যদি বাটো বা ব্লেন্ড করো সর্বতের সাথে ডেলি 3 বেলা করে খাও, কোনো লাভ হবে না ভাই। এটা ইংলিশ। ওকে, যশোর বোর্ড 26, 6টা বোর্ডে আসছে, আমি কিন্তু গোনা আছে আমার মাথায়, খেয়াল করো। যশোর বোর্ডে আসছে 1 নম্বরে আসছে হাউ প্লেজেন্ট আ রেইনি ডে ইজ। একটা রেইনি ডে কতই না স্বস্তিদায়ক, আরামদায়ক, প্লেজেন্ট। হ্যাঁ, যাই হোক, ওটাই মনে হয় এক্স্যাক্টলি অর্থটা। সো হাউ প্লেজেন্ট আ রেইনি ডে ইজ, এটা আছে এক্সক্লেমেটরিতে। কেন? আমি কিভাবে চিন্তা করবো যে হাউ ওয়ার্ড দ্বারা শুরু করতে পারে, আমরা তো অলরেডি বুঝে গেছি যে এটা কিভাবে হবে। এই যে দেখো, ওই যে ওই মামুর বেটা আছে, বললাম না যে এক্সক্লেমেশন সাইন, তার মানে এটা এক্সক্লেমেটরি সেন্টেন্সই আছে। এটাকে করতে হবে আমার অ্যাসার্টিভ। অ্যাসার্টিভ করলে কিন্তু হাউ দ্বারা শুরু আছে না, তার মানে কি হবে? ভেরি হবে। তার মানে আমরা বলতে পারি আগে সাবজেক্ট আনি, আর এনি ডে, আর রেইনি ডে, সাবজেক্ট আনলাম, এখন ভার্ব আনি ইজ, হাউ দ্বারা শুরু হলে ভেরি প্লেজেন্ট। আচ্ছা, তোমাকে একটা কথা বলি ভাই, তুমি বলতে পারো যে ভাইয়া সাবজেক্টের পরে সাবজেক্ট প্লাস ভার্ব ব্লা প্লাস সাবজেক্ট এরকম টাইপের অনেক বড় একটা স্ট্রাকচার হওয়ার কথা না, আপনি তো ওইটা দিয়ে পড়াচ্ছেন না। ভাই তুমি এক্সক্লেমেটরির জন্য দুইটা দুইটা করে স্ট্রাকচার শিখবা, আবার হচ্ছে শুধু এক্সক্লেমেটরির ক্ষেত্রে তো আরো কত সিম্পল, কমপ্লেক্স, কম্পাউন্ড, অ্যাফার্মেটিভ, নেগেটিভ, ইন্টারোগেটিভ, আরো অনেক কিছু আছে না। শুধুমাত্র চেঞ্জিং সেন্টেন্স হতো না, আরো অনেক কিছু আছে ভাই। তুমি একটু চিন্তা করো, এইভাবে প্লাস প্লাস দিয়ে স্ট্রাকচার দিয়ে কি শেখা সম্ভব? বা তুমি যদি জোর করে একটু স্টাডি করে শিখেই ফেলো, এটা কি পরীক্ষায় অ্যাপ্লাই করা সম্ভব? বা যদি করেই ফেলো, মানলাম, কোনো কিছুতেই ভুল হবে না, কোনো কিছুতে কি ভুল হবে না। আর এটা কয়জনেই বা করে ভাই? ইংলিশ অ্যান্সার করার ক্ষেত্রে ট্রিক্স গুলো শর্টকাটে মাথায় রাখলে, তুমি বেসিক জানবা, শর্টকাটে মাথায় ট্রিক্স গুলো রাখবা, এই ট্রিক্স গুলো অ্যাপ্লাই করলেই তো হয়ে যায়। আচ্ছা, এটা কি আমার সাবজেক্টের পরে ভার্বের পরে সাবজেক্ট, এটা কি স্ট্রাকচার দিয়ে আমাকে পড়াতে হবে? পুরো স্ট্রাকচার দিলে তো অনেক সেন্টেন্সের চাইতে, মানে সেন্টেন্সের চাইতে স্ট্রাকচারটা বড় হয়ে যাবে। ওইগুলা কি পসিবল? পসিবল হলেও হোক, আমি ওইটা ধরবো না। আমিও তোমাকে ওইভাবেই পড়াবো যদি তুমি আমার ক্লাসটা ফলো করো এবং এটা বারবার ট্রাই করো। তুমি পরবর্তীতে কোনটা আগে হবে কোনটা পরে হবে ওইটা স্ট্রাকচার দিয়ে শেখা লাগবে না, যে সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস এক্সক্লেমেশন সাইন প্লাস হ্যান্ড প্লাস টেন প্লাস, লাগবে না এগুলো, গ্যারান্টি লাগবে না। তুমি জাস্ট আমার কথাগুলো মাথায় রাখো, যদি না বুঝে থাকো আবার রিপিট করো ক্লাসটা, দেখো বারবার, ঘন ঘন দেখো। আমি তো যে বোর্ডের প্রশ্নগুলো দেবো ওগুলো তো হয়ে গেছে, সলভ করো, আরো কিছু বানাও। এখন তো চ্যাট জিপিটি মানে কত কিছু আছে, ওগুলো দিয়ে আমাকে প্রশ্ন বানাও যে আমি তুমি প্রম্পট লিখবে এইভাবে যে আমি অ্যাসার্টিভ টু এক্সক্লেমেটরি শিখতে চাই, আমাকে অ্যাসার্টিভ 10টা বাক্য বানিয়ে দাও, সে ইজিলি 10টা বাক্য বানিয়ে দিবে। তো তুমি ওইটাকে এক্সক্লেমেটরি বানাও। উল্টাটা করো, আমাকে 10টা এক্সক্লেমেটরি বাক্য বানিয়ে দাও, আমি এটাকে অ্যাসার্টিভ বানিয়ে শিখতে চাই, আমার সামনে পরীক্ষা, সে সুন্দর করে দিয়ে দিবে, হয় না? তো ওইভাবে ট্রিক্স গুলা মাথায় রাখলে স্ট্রাকচার দিয়ে ভাই ইংলিশ শেখা যায় না। হ্যাঁ, লাগে স্ট্রাকচার, তবে এটা হাতে গোনা কয়েকটা জায়গায় ক্ষেত্রে, সব তো তুমি আর পারবা না ভাই। আমার কথাগুলো মাথায় রাখো। আচ্ছা, তারপরের প্রশ্নটাতে আমরা যাই।
It creates a very calm and refreshing atmosphere. আচ্ছা, এটা ছিল হচ্ছে ওই যে ফুল স্টপ যেহেতু আছে, কি এটা অ্যাসার্টিভ সেন্টেন্স, এটাকে তোমাকে মেক করতে হবে এক্সক্লেমেটরিতে। এক্সক্লেমেটরি করতে গেলে সবার আগে শর্তটা কি জানো? যদি আর্টিকেল থাকে তা আমরা ওয়ার্ড দ্বারা শুরু করবো। এই যে আর্টিকেল, এই মামুর বেটা এখানে চিপায় লুকিয়ে আছে, রাইট? সো হোয়াট আ ভেরি কাম দিতে পারো, অথবা কাম দিলেও হয়, কারণ ওয়ার্ড দিয়ে এক্সারেশন বোঝায়। হোয়াট এ কাম, কাল না কিন্তু ভাই, উচ্চারণের নিয়ম আছে, উচ্চারণের নিয়ম আছে। তুমি যদি এসএসসি পাস করে ফেলো বা এসএসসি পরীক্ষার্থী হও, 10 বছর ইংরেজি পড়েছো, কিন্তু দিন শেষে কাম শব্দটা উচ্চারণ করতে না পারো, মানুষের সামনে যদি বলো তাহলে হাসবে। ভাই এরকম কাজ করা যাবে না, খেয়াল করো। হোয়াট আ কাম এন্ড রিফ্রেশিং atmosphere শব্দ আনবো, it creates, creates, শেষ, এক্সক্লেমেটর বানিয়ে ফেলেছি। ও a calm and refreshing atmosphere creates, right? সো আশা করছি ক্লিয়ার হয়ে গেছে তোমাদের এই যশোর বোর্ড পর্যন্ত। সো সবকিছু রুলস রেগুলেশন মিলিয়ে খাটিয়ে ফেলতে পেরেছো, তুমি এখন পারবা আশা করছি। তারপর আমি যেহেতু তুলে রেখেছি, আমি সলভ করে দিচ্ছি এখানে। এরপরে স্লাইডটাতে আমরা যাই। একটা মেয়ে পড়ছে, বইতে লেখা অ্যাসার্টিভ টু এক্সক্লেমেটরি, আবার সে চিন্তা করছে কত সুন্দরভাবে ইজিলি বুঝতে পারছি, ওইটাও একটা এক্সক্লেমেশন, তার চিন্তাটাও একটা এক্সক্লেমেশন। ওকে, সো চট্টগ্রাম বোর্ড 26-এ আসছে, একটা আসছে, মানে 1 নাম্বার মাস্ট থাকবেই। এখনো পর্যন্ত আমরা 6টা বোর্ডে সলভ করেছি, আই যদি ইফ আই ডু নো রং, 6টাতে আসছে, 6টাতে একটা না একটা হলো আসছে, বেশিরভাগ ক্ষেত্রে 2টা করেই আসছে। খেয়াল করো, দ্য হিস্ট্রি অফ ঢাকা ইজ ভেরি রিচ। হিস্টোরিটা কিন্তু উচ্চারণ করতে গিয়ে হিস্টোরি বলবা না, বলবা হিস্ট্রি। দ্য হিস্ট্রি অফ ঢাকা ইজ ভেরি রিচ। এই যে কি আছে দেখো, একটু খেয়াল করো, ফুল স্টপ আছে, দ্যাট মিন্স অ্যাসার্টিভ সেন্টেন্স। অলরেডি আমি বুঝতে পেরে গেছি, বিবৃতিমূলক বাক্য, ডিক্লারেটিভ সেন্টেন্স। সো whenever we are to make it an exclamatory one, we have to think that whether there is any kind of articles or not. আর্টিকেল আছে কি নাই ওটা আমাকে দেখতে হবে। সো যদি আর্টিকেল না থাকে কি করব যেন, হাউ, মনে আছে? এক্স্যাক্টলি, এই তো মনে করে ফেলতে পেরেছো। আর যদি আর্টিকেল থাকে, ওয়ার্ড দ্বারা শুরু করব। ওকে, কি হবে? দ্য হিস্ট্রি অফ ঢাকা ইজ ভেরি রিচ। একদম বাতি লাগায় খুঁজলেও তুমি কোনো আর্টিকেলস পাবা না, সুতরাং কি করবা? হাউ রিচ, তাছাড়া ভেরি কারণে হাউ বসালাম আমি, হাউ রিচ, তারপর সাবজেক্ট এটা, দ্য হিস্ট্রি অফ ঢাকা, দ্য লেখার ক্ষেত্রে হিস্টোরি, কিন্তু উচ্চারণের সময় হিস্ট্রি। হাউ রিচ দ্য হিস্ট্রি অফ ঢাকা ইজ, তারপরে এই যে ভার্ব ইজ, লাস্টে একটা এক্সক্লেমেশন সাইন। ক্লিয়ার বিষয়টা? সো যদি ক্লিয়ার হয়ে থাকে আমি নেক্সট স্লাইডে চলে যাই। ময়মনসিংহ বোর্ড 2026-এ আসছে। আচ্ছা, তার মানে সেটা 7টা-8টার মতো অলরেডি হয়ে গেছে। ময়মনসিংহ বোর্ড 26, একটু খেয়াল করো, মানে আমি 7টা মনে হয় রানিং। সো 2টা আসছে এখানে, তার মানে বোঝা গেল কি যে 2টা মাস্ট কমন থাকবেই। তোমার ভাগ্য যদি খুব খারাপ থাকে, এই রুলটা তুমি ভালো করে শিখেছো, খুব খারাপ থাকলে একটা থাকবে, আর ভালো থাকলে 2টা, 3টাও থাকতে পারে। 3টা যদি আমি আজ পর্যন্ত দেখি নাই, 2টা অন্তত থাকবেই। বুঝা গেল অন এভারেজে ভালো হলে 2টা থাকবে। সুতরাং তোমরা একটা রুল পরে 2টা মার্ক কমন পাবা। ইংরেজি গ্রামারের ক্ষেত্রে 2টা মার্ক কমন পাওয়া কতটুকু গুরুত্বপূর্ণ তুমি কি জানো? ওকে, আচ্ছা, একটা সময় একটা নিয়ম ছিল, আমি যদিও শিওর না, বাট তোমাদের কাছে বলছি, কনফিউশন থাকলে ক্লিয়ার করে নিও। যে একটা সময় ছিল তুমি কোনোভাবে পেয়ে গেছো যে 79.5 মার্কস, 79.5 অথবা 79 ধরো, 2 মার্কে 1 মার্ক শর্ট হলে তোমাকে গ্রেডটা বাড়ানোর জন্য দিয়ে দিত, যেন এই ছেলেটা যেহেতু এত কষ্ট করেছে, এই মেয়েটা যেহেতু এত কষ্ট করেছে, আধা মার 1 মার্ক সে এমনিতেই পাবে, হয়তো কোনো কারণে পারে না, কিন্তু এমনিতে সে যোগ্য, দিয়ে দিত, তোমার গ্রেডটা কিন্তু উপরে চলে যেত, A+ হয়ে যেত। কিন্তু এখন কিন্তু সেটা করে না, এখন এটা করে না। কেন করে না এটা তোমরা অলরেডি আইডিয়া জানো, কেমনি কি হয় না হয়। তাছাড়া এটা করা উচিত না, আমি যেটা মনে করি,
কারণ সে স্টুডেন্ট, সে 2 বছর যা পড়েছে সেটা থেকেই তো আনসার করবে। সে কোনো কারণে যদি পরীক্ষায় খারাপ করে, হ্যাঁ এটা তার ভাগ্যে খারাপ ছিল কিন্তু নাম্বারটা দেওয়া কেমন দেখায়? এটা যদি আমি তারে এটা দেই তাহলে তো আনফেয়ার হয়ে যাচ্ছে, রাইট? ওকে। সো মাথায় রাখো 2 মার্ক অনেক গুরুত্বপূর্ণ। ময়মনসিংহ বোর্ড 2026 কি বলছে? যে হাউ ফাস্ট টাইম ফ্লাইস, সময় কত তাড়াতাড়ি চলে যায়, রাইট? এই যে এক্সক্লেমেশন সাইন আছে, মানে এটা এক্সক্লেমেটরি বাক্য, এটাকে অ্যাসার্টিভ করতে বলেছে। আমি এটাকে অ্যাসার্টিভ করি, ট্রাই করি, দেখি পারি কিনা। তোমরা একটু ট্রাই করে দেখো পারো কিনা। আমরা তো অনেক কিছুই পড়লাম, নিজে নিজে ট্রাই করি। হাউ ফাস্ট টাইম ফ্লাইস, আগে আনতে হবে সাবজেক্ট টাইম, তারপরে ভার্ব আনতে হবে ফ্লাইস, তারপরে হাউ দ্বারা শুরু হলে ভেরি হয় না, ওই ভেরি দ্বারা শুরু হলে হাউ হয় না, উল্টাটা করো, ভেরি ফাস্ট, ফুল স্টপ, কারণ আমার চেয়েছে এটা অ্যাসার্টিভ সেন্টেন্স। ওকে, সো নেক্সট তাতে যাই আমরা। মুভিং টু দ্য নেক্সট ওয়ান, লাইফ বিকামস ভেরি ডিফিকাল্ট দেন, মানে লাইফটা তখন খুব ডিফিকাল্ট হয়ে যায় তখন, এরকম টাইপে বুঝেছে। এক্সক্লেমেটরি বলতে মানে অ্যাসার্টিভ বলেছে, করবে এক্সক্লেমেটরি, তার মানে আর্টিকেলস আছে, আর্টিকেলস না থাকলে হাউ ডিফিকাল্ট, হাউ এর পর অ্যাডজেক্টিভ হয় আমরা জানি, অলরেডি পড়েছি, ডিফিকাল্ট, হাউ ডিফিকাল্ট, সাবজেক্ট আনতে হবে লাইফ, তারপরে ভার্ব আনতে হবে বিকামস, সবার শেষে দেন এক্সক্লেমেশন সাইন, দেনটা সবার শেষে আনলে মেলানো যায়। আর তুমি চাইলে সবার আগে দেন আনতে পারো, তারপর একটা কমা দিতে হবে আর কি, আমি লাস্টে আনলাম, কোনো সমস্যা নেই। আচ্ছা, কি বললাম যে ময়মনসিংহ বোর্ড 26 আসছে 2টা, আমরা সলভ করলাম ইজিলি, এটা বুঝাই যাচ্ছে যে কখন কোনটা বসাতে হবে। ওকে, সো এরপর একটাতে আমরা চলে যাই। দিনাজপুর বোর্ড 26 চলে আসছে কিন্তু অনেকগুলাতেই, অলরেডি 8টা মনে হয় রানিং, দেখি তো 8টা কিনা, হ্যাঁ অলমোস্ট 9টা রানিং, 8টা না 9টা। সো 9টা বোর্ডে বেশিরভাগগুলোতে 2টা করে আসছে, হাতে কোনো 1-2টার মধ্যে আসছে, 1টা 2টা বা 3টার মধ্যে আসছে একটা করে, রাইট? এটার মধ্যে আসছে 2টা করে। তার মানে বোঝা গেল যে আসলে চেঞ্জিং সেন্টেন্স এই টপিকটা কতটা গুরুত্বপূর্ণ। একটা রুল, সিম্পল একটা রুল, এন্ড বাই কি বলবো আমার মাথায় আর আসছে না, অনেক কথাই বলেছি, এক কথাই বারবার রিপিট হয়ে যাচ্ছে। By knowing that one rule, you can make at least 2 marks. You can acquire at least 2 marks. So be careful. খেয়াল করো। How greatly birds help to keep ecological balance. এটা দেওয়া আছে হচ্ছে তোমার এক্সক্লেমেটরি সাইন। তোমাকে আগে এই বিষয়টা খেয়াল করতে হবে, এটা কোথায় দেওয়া আছে, কোথায় নিতে হবে। সো অ্যাসার্টিভ করতে বলেছে। তার মানে আর্টিকেলস আছে, আর্টিকেলস ছিল না, যার কারণে হাউ দ্বারা শুরু করেছে। হাউ দ্বারা শুরু করলে কি হবে, ভেরি হবে। তার মানে আমরা এখানে আনসার লিখতে পারি বার্ডস হেল্প, গ্রেটলি দেওয়া আছে না, হাউ এর বদলে আমরা ভেরি দিতে পারতাম, যেহেতু গ্রেটলি আছে গ্রেটলি দিয়ে দেবো। বার্ডস হেল্প গ্রেটলি টু কিপ ecological balance। আমি লিখলাম না ভাই, পুরো টাইম নিতে দেরি হয়ে যাচ্ছে, সো এটা ফুল স্টপ হয়ে যাবে, তোমরা বাকিটা মিলিয়ে নিও, আমি মেইন জায়গাটা করে দিয়ে দিয়েছি। নেক্সটে যাই, মুভিং টু দ্য নেক্সট ওয়ান, বার্ডস বিউটিফাই নেচার গ্রেটলি। ও বাই দ্য ওয়ে, তোমাদের যদি ভবিষ্যতে বাইরে যাওয়ার ইচ্ছা থাকে, IELTS করার ইচ্ছা থাকে, স্পিকিং প্রনাউন্সিয়েশন তো মাস্ট থাকা লাগবে। সো এখন থেকে কিছুটা ক্লিয়ার, আমার ক্লাসে প্রনাউন্সিয়েশন সম্পর্কিত কিছু আইডিয়াও পাবা। নেচার কোনো কিছুই হয় না, হয় নেচার, রাইট? এটা ব্রিটিশ অ্যাকসেন্টে করো, আমেরিকান অ্যাকসেন্টই করো, যাই হোক আমি এক্সট্রা কথা বলছি, খেয়াল রাখো এগুলো যদি তুমি একটু ক্লাসে যখন ম্যাম বা স্যার তোমাকে বই রিডিং দিতে পড়তো না, প্যাসেজ রিডিং করো, তখন যদি এই প্রনাউন্সিয়েশনগুলো ঠিকঠাক মতো করো, তখন অ্যাজ ইউজুয়াল তো সবাই করে কি নেচারকে নেচার বলে, হ্যাঁ, আবার নাটুরে ফুটুরে কিন্তু বলে না নেচার ফিউচারকে। সো নেচারকে নেচার না, আসলে নেচার বলতে হয়, নেচার। তো তুমি যখন এটা একটু ফরেনার ভঙ্গিতে বলবা, তখন টিচার, ওই ম্যাম বা স্যার মাস্ট ভাবতে বাধ্য হবে যে ছেলেটা কিছুটা জানে, মেয়েটা কিছুটা হলেও জানে, অন্তত ভালো প্রনাউন্সিয়েশনটা ভালো। এই কমপ্লিমেন্টটা হোক, সবার সামনে তোমাকে বলবে অথবা বলবে না, যেটাই হোক মনে মনে রাখুক, অথবা সবার সামনে বলুক, তুমি তো এটাতে একটা স্যাটিসফ্যাকশন পাবা। তোমার প্রতি স্যার বা ম্যামের একটা ইমেজ তৈরি হলো না, গ্রামার ভালো পারা নিয়ে, শর্টকাটে আরো সুন্দর করে গ্রামার ভালো পারা নিয়ে, হুটহাট করে আনসার করা নিয়ে, তারপর হচ্ছে তোমার প্রনাউন্সিয়েশন নিয়ে, ইন্টোনেশন নিয়ে, রাইট? সব দিকে মানে শিখলে সব দিকেই একটু একটু করে আস্তে আস্তে শিখবা, যেন ভালো মানে তুমি তোমার নিজেকে স্মার্ট হিসেবে জাহির করতে পারো, ডেফিনেটলি ভালো। ওকে, বার্ডস বিউটিফাই নেচার
গ্রেটলি। সো এক্সক্লেমেটরি সেন্টেন্স করতে বলেছে, কারণ এটা হচ্ছে ওই যে ফুল স্টপ আছে অ্যাসার্টিভ সেন্টেন্স, এটাকে এক্সক্লেমেটরিতে আনতে বলেছে। সো এক্সক্লেমেটরিতে যদি আমি আনি তাহলে কি হবে দেখো, আর্টিকেলস থাকলে যেন কি হয়, ওয়াচ দ্বারা শুরু করতে হবে, ওয়াট, রাইট। আর যদি আর্টিকেলস না থাকে হাউ দ্বারা শুরু করতে হবে। তার মানে আমরা লিখতে পারি হাউ, এক মিনিট, বার্ডস বিউটিফাই নেচার গ্রেটলি। এক্সক্লেমেটরি হাউ গ্রেটলি, গ্রেটলি হয়, আচ্ছা দেখি তো মিলে, GREATL, গ্রেটলি, বার্ডস বিউটিফাই নেচার গ্রেটলি। হাউ গ্রেটলি, হাউ গ্রেটলি, তারপর সাবজেক্ট আনতে হবে BIRD, বার্ডস বিউটিফাই, BEAUTIFI, হাউ গ্রেটলি বার্ডস বিউটিফাই নেচার, NATUR। আমি আটকে গেছি কারণ মিলাতে পারছিলাম না কোনোভাবেই। আমার মনে হয় প্রশ্নটা তো উঠানোর ক্ষেত্রে একটু উল্টাপাল্টা হয়েছে, উল্টাপাল্টা না হলেও এটা একটু অদ্ভুত টাইপের, মানে অনেক কিছু মিলে না। যাই হোক, রুলে মিলবে, আমি এটাতে অভ্যস্ত না। যাই হোক, সো হাউ গ্রেটলি বার্ডস বিউটিফাই নেচার, ওই আগে হাউ আনতে হবে, কেন, কারণ আর্টিকেলস নাই। তারপরে এই অতিরঞ্জিতি করার জন্য যে এটা থাকবে, ভেরি থাকলে ভেরি হবে, না থাকলে গ্রেট থাকলে গ্রেটলি হবে, বা যেটা তুমি মিলাতে পারো ভাই ওইটাই দিবা, কোনো সমস্যা নাই। হাউ গ্রেটলি বার্ডস, সাবজেক্ট আনতে হবে বিউটিফাই। এই যে আমার প্যাস লাগলো বিউটিফাই, এটা কি ভার্ব হতে পারে? বিউটিফাই কিন্তু ভার্ব, বিউটিফুল অ্যাডজেক্টিভ আর অনেক কিছু, বাট বিউটিফাই FY যুক্ত শব্দগুলো কিন্তু ভার্বই হয়। সো বিউটিফাই নেচার, তারপর লাস্টের শব্দটা যেটাই হোক, ওকে। সো এই জন্য ওই যে বিউটিফাই আসলে কি হবে না হবে ওইটা নিয়েই ভাবছিলাম, যার কারণে লেট হয়েছে। ওকে, সো আশা করছি পারবা। দিনাজপুর বোর্ডে এই দুটা প্রশ্ন আসছে, ইজি আছে। ইজি আছে বলতে তুমি যখন লজিক্যালি চিন্তা করবে না, লজিকলি যখন চিন্তা করবে না, তারপরে হচ্ছে তোমার এই রুলগুলার শর্টকাটটা একটু মাথায় রাখবে না, যে রিয়াদ ভাই এইভাবে পড়িয়েছেন, রুদ্র ভাই এইভাবে পড়িয়েছেন, রিদিং থেকে এইভাবে বলেছে, তখন ওই শর্টকাটে মাথায় ইজি আসবে, ইজিলি চলে আসবে, তুমি লিখে ফেলতে পারবা। তুমি তো চিন্তা করো, একটু চিন্তা করো তো, যদি এগুলো পারো, তোমার মাথায় থাকে রুলসগুলো, এগুলো লিখতে কি টাইম লাগবে? ডেফিনেটলি নট। ওকে, লাস্ট ওয়ান, মেবি এটাই শেষ, এক্স্যাক্টলি এটাই শেষ। সো দেখো, মাদ্রাসা বোর্ডে আসছে 2026 সালে, তার মানে ইন টোটাল 10টা বোর্ডের মধ্যে 10টাতেই এসছে। ইন টোটাল 10টা বোর্ডের মধ্যে 10টাতেই আসে, এটার মধ্যে 2টা আছে, মানে 10টার মধ্যে থেকে কম করে হলো 6টা বা 7টার মধ্যে 2টা করে আসছে, 3টার মধ্যে 2টা বা 3টার মধ্যে একটা করে আসে, 3টার মধ্যে একটা করে আসে। সো তুমি ধরে নিতে পারো না যে তোমার ভাগ্য ভালো থাকলে 2টা আসবে আর ভাগ্য খারাপ থাকলে একটা আসবে। আমি শুধুমাত্র 26 সালে, একটু খেয়াল করো, 26 সালের প্রশ্নটাতেই দেখিয়েছি। 26 সালেতে মানে একটাও বাদ নাই, আর 25, 24 আরো অনেক কিছু আছে না? সো ধরেই নিতে পারো ভাই আসবে, মাস্ট আসবে। আমি বলেছিলাম না যে ক্লাসে শুরু করার আগেই বা শুরু করার সময়, যে তুমি একটু চিন্তা করো উপরের দিক থেকে, একটু লজিক্যালি চিন্তা করো, যে আমি বলেছিলাম যে রিয়াদ ভাইয়া বলেছেন, রিথিং থেকে বলা হয়েছে যে এটা থেকে আসবে, মাস্ট আসবে, কোনো রকম দ্বিধাগ্রস্ত হওয়ার দরকার নেই। দেখো লাস্ট ওয়ান, মাদ্রাসা বোর্ডে 26 সালে 2টা প্রশ্ন আছে, এটাকে সলভ করি। What an outstanding quality it is। আচ্ছা, হ্যাঁ, what an outstanding quality it is, এটা আবার এক্সক্লেমেটরি সেন্টেন্সে দেওয়া আছে, অ্যাসার্টিভে করতে হবে। আগে খেয়াল রাখো আছে কোনটা দেওয়া আছে, কোনটা কি করতে হবে অ্যাসার্টিভে। সুতরাং what দ্বারা আছে মানে আর্টিকেল ছিল, তাই না? তার মানে আগে সাবজেক্ট আনি, ইট ইজ, তার মানে ইট ইজ, ইট ইজ হচ্ছে তোমার আর্টিকেল, ওয়ার্ড দ্বারা শুরু হয়েছে মানে আর্টিকেল ছিল, ইট ইজ, আমি এখানে লিখি আউটস্ট্যান্ডিং, এটা দিয়ে হয়ে যায়, তুমি লিখতে পারো ইট ইজ অ্যান আউটস্ট্যান্ডিং কোয়ালিটি, এটা লিখতে পারো। কিন্তু এক্সাজারেশনের জন্য ওয়ার্ড যেহেতু দেওয়া আছে, এক্সাজারেশনে আরেকটা শব্দ তুমি চাইলে এড করতে পারো, ভেরি, ভেরি, এক্সট্রিমলি বা ওইরকম টাইপের কিছু শব্দ। সো ইট ইজ আ ভেরি আউটস্ট্যান্ডিং কোয়ালিটি, এই যে ফুল স্টপ। আমি কোয়ালিটির সংক্ষেপে লিখলাম, সময় এমনিতেই অনেক বেশি হয়ে গেছে, তোমরা পরে যখন আবার রিপিট করবা তখন বেশি সময় হওয়ার কারণে এমনিতেই ঝামেলায় পড়বা। আচ্ছা, লাস্টটা দেখি, হি ওয়াজ ভেরি ব্রেভ, হি ওয়াজ ভেরি ব্রেভ। তো সে খুবই সাহসী ছিল। এটা ফুল স্টপ আছে যেহেতু, এটা অ্যাসার্টিভে আছে, করতে হবে এক্সক্লেমেটরিতে। সো এক্সক্লেমেটরিতে করতে গেলে আমরা কি করতে হবে, আগে আর্টিকেল আছে কি না ওটা দেখতে হবে, আর্টিকেল থাকলে হোয়াট, আর্টিকেল না থাকলে হাউ। তার মানে যেহেতু নাই, তার মানে হাউ, হাউ এর পরে অ্যাডজেক্টিভ হয়ে আমরা জানি
অ্যাডজেক্টিভ এটা নিয়ে আসবো হাউ ব্রেভ হি, হাউ এর ভেরির কারণে হাউ বসালাম, আমি বাদ দিই। হাউ ব্রেভ হি, আগে সাবজেক্ট পরে ভার্ব, বাস লাস্টে এক্সক্লেমেশন সাইন। আর লাস্টে একটা পান্ডা দিয়েছে, দেখো পান্ডাটার মধ্যে পান্ডাটা গামছা বেঁধে নেমেছে। ও বাই দ্য ওয়ে, আমি আজকে গামছা বাঁধি নাই, আনতে ভুলে গেছি। আর মাথা ব্যথা করে অনেকক্ষণ, লং ক্লাস হলে গামছা বেঁধে রেখে মাথা ব্যথা করে। দ্যাটস ওয়াই আই এম জাস্ট কিডিং। পরবর্তী ক্লাসগুলোতে থাকবে, কারণ এই সিরিজটা হবে গামছা বাঁধা, গ্রামার হ্যাক্স, রাইট? এবং রুদ্র ভাইয়া কিছু গ্রামার হ্যাক্স নিয়েছিলেন আগে, ওইগুলো ভালো করে দেখো ভাই, ওইগুলো সেরা, এক একটা যেতে সেরা। তো আমি আমার গ্রামার হ্যাক্স গুলো রুদ্র ভাইয়ের গ্রামার গুলো একসাথে মার্চ করে একটা প্লেলিস্ট আলাদা করে রাখবো, যার কারণে তোমরা পরবর্তীতে এগুলো থেকে ইজিলি বুঝতে পারো। ভালো করে বুঝো, নোটস করো, ছোট্ট একটা নোটস করো, অথবা তুমি আলাদা একটা 25-30 টাকা একদম শর্টকাট ছোট একটা খাতা নিয়ে, বা 8-10টা বা 10-12টা হচ্ছে, বা হাইয়েস্ট 15টা A4 সাইজের পেপারস আছে না, ওই পেপারস গুলো কালেক্ট করে একটা পিন আপ করে একটা শিট বানাও, কালারফুল করে শিট বানিয়ে জাস্ট লিখে রেখো যে রিথিঙ্ক গ্রামার হ্যাক্স, রুদ্র ভাইয়া, রিয়াদ ভাইয়া, আমাদের নাম লেখার দরকার নাই, রিথিঙ্ক গ্রামার হ্যাক্স। তারপর হচ্ছে নোটস করো, যখনই পারো একটু রিভিশন দাও, প্রয়োজনে মোবাইলে নোট করে ফেলো, যেন বাসে আসা যাওয়ার সময়ও তুমি রিভিশন দিয়ে নিতে পারো। ভাই শেখার অনেক ওয়ে আছে, তুমি এক্সকিউজ দেখাবা যে সে ভালো রেজাল্ট করে, আমি ভালো রেজাল্ট করতে পারছি না, আমি তো পড়ছি, বা আমি পড়তে পারছি না, পড়ার টাইম পাচ্ছি না, কিভাবে ভালো রেজাল্ট করবো? এক্সকিউজ দেখাবা? ভাই পড়ার ইচ্ছা থাকলে অনেক ভাবেই পড়া যায়। হ্যাঁ, আমরা অনেক সময় এইভাবে করি, আমরা এখন রাস্তায় আসা যাওয়ার মধ্যেও পড়াশোনা করি, বিষয়টা এরকম, তোমাদেরও হতে হবে। যাই হোক, ফ্যাক্ট হচ্ছে বুঝলে ওইগুলোও করা লাগে না, বুঝে পড়াশোনা করতে পারলে অল্প পড়াশোনাতে A+ চলে আসে, গোল্ডেন A+ চলে আসে। কেয়ারফুল। আচ্ছা, ভাল্লুকটা বলেছে, ভাল্লুকটার নাম টারি, আমার নাম টারি, আমি চেঞ্জিং সেন্টেন্স পারি। মিলেছে না ছন্দটা? বুদ্ধি আছে যে বানিয়েছে। আচ্ছা যাই হোক, ফ্যাক্ট হচ্ছে শুধু ভাল্লুকটা না, তোমরাও পারো এখন চেঞ্জিং সেন্টেন্স। তোমরা বলেছিলা, আমি যখন ইটস টাইম পর একটা গ্রামার হ্যাক্স নিয়েছিলাম, কয়েকজন বলেছিলা যে ভাইয়া আমাদের এই চেঞ্জিং সেন্টেন্স একটু কঠিন লাগে, কাইন্ডলি ওইটার উপর কয়েকটা নেন। আমি তো কয়েকটা নিচ্ছি, সামনে আরো নিব। সুতরাং খেয়াল করবা, ভালো করে মনোযোগ দিয়ে পড়বা, নোটস করবা, তাহলে ভালো কিছু করবা, ইনশাল্লাহ ভালো রেজাল্ট হবে। আর তোমরা আর কি চাও, আর কিসের উপর, কোন টপিকটার উপর তোমাদের, কোন গ্রামারটার উপর তোমাদের সবচেয়ে বেশি ভোগান্তি হয়, মানে তোমরা প্রবলেম ফেস করো, let us know, আমাদেরকে জানাও, and we will try to capture some videos on these topics given by you. তুমি যেটা চাও ওইটার উপরে আমরা ভিডিও আনবো, তোমরা যেটা চাও ওইটার উপরে আমরা গ্রামারের ক্লাস আনবো, এটা হ্যাক্স হোক, অন্য কিছু হোক, যেভাবে হোক, তোমাদেরকে বোঝানো হচ্ছে আমাদের মেইন টার্গেট। জাস্ট এটাই। সবকিছু বুঝে থাকলে, আমি তো যা বললাম, এক্সট্রা কথা বলেছি আজকে অনেক, কারণ তোমাদের ভালোর জন্যই, আমি সামনের ক্লাসগুলোতে এক্সট্রা কথা বলবো না। এখন মাথায় রাখো, এইগুলো একটু অ্যাপ্লাই করো, ইনশাল্লাহ ভালো কিছু হবে। যদি আমি যা বুঝিয়েছি সবকিছু ক্লিয়ারলি বুঝে থাকো, লাস্ট একবার বলে ফেলো রিথিং সেরা। আর যদি নোটসও করা হয়ে থাকে, তাহলে বলে ফেলো আম দ্য বেস্ট রাইট নাও, মানে তুমি নিজেই সেরা। ওকে, সো দ্যাটস অল ফর টুডে। In the next class, I will try to bring some more grammar tricks and grammar hacks in front of you so that you can understand properly and for having a good result in your board exams. Assalamu alaikum.